ঠিক আছে, তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করি। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ওয়াইন্ডিং এর অবজেক্টস নিয়ে আমরা পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা ওয়াইন্ডিং মেশিনের পার্টস গুলি নিয়ে পড়বো। তো সবার প্রথমে এখানে বেশ কয়েকটা পার্টস আছে, আমি একটা একটা করে ভিডিওতে মেশিনে দেখিয়ে দিব এবং হচ্ছে সেগুলির কাজ সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রেডেল এবং ড্রাম। এর মধ্যে ড্রামটা বোধহয় আমাদের কাছে খুবই পরিচিত, ওয়াইন্ডিং ড্রাম, যেটা আমরা ফ্যাব্রিকেও তো ওয়াইন্ডিং পড়েছি। তো এই ফ্যাব্রিকের ওয়াইন্ডিং ড্রামের মধ্যে আমরা নিশ্চয়ই তখনও দেখেছি যে সেখানেও কিন্তু ড্রামের মধ্যে কিছু এই যে এরকম, যেখানে এরকম দেখা যাচ্ছে যে খাঁজ কাটা ছিল, গ্রুভ ছিল আমরা এটাকে বলি। তো এরকম গ্রুভ কাটা ছিল। তো গ্রুভ কাটা থাকার কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের প্যাকেজের মধ্যে কি ক্রস ওয়াইন্ডিং করব নাকি প্যারালাল ওয়াইন্ডিং করব, ওয়াইন্ডিং এর ডিজাইনটা কিরকম হবে, এটা আমরা হচ্ছে এই গ্রুভের মাধ্যমে বুঝতে পারি। তো আমরা প্রথমে হচ্ছে একটা ভিডিও দেখতে থাকি, ভিডিও দেখতে দেখতে আমরা তোমাদেরকে কম্পোনেন্ট গুলি সম্পর্কে জানিয়ে দিব। এখানে হচ্ছে যাই হোক, এই ভিডিওটা যেটা নিছি এটা হচ্ছে আইটিএফ ইন্ডিয়ান, এটা মনে হয় টেক্সটাইল, কি যেন নাম আছে, দেখি কি নাম ওদের। হ্যাঁ, টেক্সপ্রেনিয়র্স, তার মানে মনে হয় টেক্সটাইল এন্টারপ্রেনর, এটাকে হয়তো এই হিসাব বানাইছে আর কি, ফেডারেশন। আচ্ছা, যাই হোক, তো ওদের একটা ভিডিও আছে ওয়াইন্ডিং মেশিনের উপরে, বেস্ট ওয়ার্ক প্র্যাকটিসেস অটোকোনার অপারেটর। ওয়াইন্ডিং কে অটোকোনার বলা হচ্ছে, একজন অটোকোনার যে অপারেট করবে তাকে কোন কোন দিকে মনোযোগ রাখতে হবে, যেমন এই যে হাজিটা দেওয়ার পরে মাস্ক নিয়ে এসে, এটা কিন্তু করোনাকালীন ভিডিও না, আরো অনেক আগের ভিডিও। এটা কবে? ডিসেম্বর 4, 2018। তো করোনার সময় ছাড়াই মাস্ক পরাটা জরুরি। এরপরে হচ্ছে কি কি পরা যাবে না। Metal bangles, long, loosely hanging chains, wristwatch with metal strap. এগুলি জিনিসপত্র, এগুলি ভালো হতো স্যার। হ্যাঁ, আবার বলো। স্যার ভিডিওটার সাউন্ডটা কমিয়ে দিলে ভালো হতো স্যার। কমিয়ে দিলে ভালো হতো, আচ্ছা ঠিক আছে, কমিয়ে দিচ্ছি, কিছুটা কমিয়ে দিয়েছি। অর্থাৎ হচ্ছে বা এই বিভিন্ন তোমার চুড়ি, তারপরে মেটাল গয়নাগাটি, লম্বা চেইন, তারপর হচ্ছে ঘড়ি, মেটাল ব্রেসলেট, এই ধরনের জিনিসপত্রগুলি পরা যাবে না। স্যার মেটালে এত প্রবলেম কেন স্যার? কারণ এখানে সবই তো মেটাল হচ্ছে, তোমার কম্পোনেন্ট আশেপাশে তো মেটাল মেটাল হচ্ছে, ফ্রিকশনের ফলে এটা ক্ষতিকর হয়ে যেতে পারে, ফ্রিকশনাল হচ্ছে স্পার্ক তৈরি হয়ে যেতে পারে। মেটালটা সবসময় একটু নজরদারির বিষয়। যেমন বিশেষ করে লং যেই চেইনটা, তো আমরা মেশিনে গেলেই দেখবো, তোমার কাছে দেখেই বোঝা যাবে যে এখানে প্রচুর মুভিং পার্টস। তো যে কোনো কারণে ঝুলতে থাকা চেইন মুভিং পার্টসে চলে গেলে খুব ক্ষতির কারণ। আর বাকিগুলি মেটাল, কারণ হচ্ছে যেহেতু আমার প্রচুর হাতের কাজ আছে এখানে মেশিনে, আমরা দেখবো তো মেটাল সারফেসের সাথে যদি ফ্রিকশন হয়, কারণ প্রচুর মুভিং পার্টস, তো এই মুভিং মেটালের সাথে যদি তোমার হাতের মেটালের ফ্রিকশন হয় তাহলে সেটা স্পার্ক তৈরি হতে পারে। আর যদি তোমার এই যে লম্বা চেইন হয় তাহলে মেটাল হওয়া লাগবে না, একটা হইলেই হয়েছে, সুতা হইলেও সমস্যা। জি স্যার, গলা একদম ভেঙে ফেলবে। হ্যাঁ, মোটামুটি বেশ ভালো শক্তিশালী। Ensure that no untoward incident happens while at work. She should see the information display board to take note of any necessary handing over instructions. Should discuss regarding any specific follow-up, counts running, any samples, etc. Should go around the machine once, observe the counts running, identification display board, color code display, cop stock in trolley, whether all magazines are filled up, paper cone stocker has sufficient paper cones, half cop stock, waste level in suction chamber, etc. Should check the running condition of auto doffer, blowing and suction condition of OHTC, condition of cups carrying trolley, whether caster wheels are clean without yarn waste, etc. Trolley with paper cones should be taken from paper cone storage area and kept near auto coner by operator. Machine number, drum number, date, shift details need to be written on empty paper cones. After this, cones have to be placed drum number wise on creel. Remaining paper cones have to be kept on the stand beneath round magazine in each machine. Crate. এখানে আমরা প্রথমে হচ্ছে আগে আমরা মনোযোগ দেই হচ্ছে আমাদের যে ড্রাম ছিল এদিকে মনোযোগ দিই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইন্ডিং ড্রাম দেখা যাচ্ছে, ওয়াইন্ডিং ড্রামের উপরে হচ্ছে কোন,
আর কোন হোল্ডারকে মুভমেন্ট করার জন্য, নিয়ন্ত্রণের জন্য একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ক্রেডেল। এখানে আমার যে প্যাকেজ হোল্ডার, হ্যান্ডেল, এগুলোই হচ্ছে ক্রেডেল মিলে। তো এই ক্রেডেলের পরবর্তীতে, ক্রেডেল দিয়ে তো আমরা হচ্ছে প্যাকেজ হোল্ডার দিয়ে হোল্ড করে প্যাকেজগুলিকে রাখি। তার ঠিক নিচেই হচ্ছে আমাদের ওয়াইন্ডিং ড্রাম। ওয়াইন্ডিং ড্রামের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়াইন্ডিং ড্রামের মধ্যে এখানে প্রচুর খাঁজ কাটা আছে, এগুলাকে আমরা বলি ড্রামের গ্রুভ। এবং এই ড্রামের গ্রুভগুলো আমাদের কাজে লাগে কেন, আমি একটু আগে বলেছি যে আমাদের এই যে আমরা যে হচ্ছে ক্রস ওয়াইন্ডিং করব বা প্যারালাল ওয়াইন্ডিং করব, এই ওয়াইন্ডিং এর ডিজাইনটা আসবে হচ্ছে এই গ্রুভ থেকে। আর একটুখানি বলে রাখা ভালো, আমাদের কিন্তু মেশিন থেকে হচ্ছে, মেশিনের মোটর থেকে সরাসরি কোনো মোশন হচ্ছে আমাদের এখানে ওয়াইন্ডিং ড্রাম পায়, কিন্তু প্যাকেজ কোনো ধরনের মোশন পায় না। আমাদের যে কোন প্যাকেজ, এই কোন প্যাকেজটা কিন্তু সম্পূর্ণভাবে তার ঘূর্ণনের জন্য হচ্ছে এই সারফেস কন্ট্যাক্টের উপরে নির্ভরশীল। তো তাকে হচ্ছে অবশ্যই ওয়াইন্ডিং ড্রামের উপরে বসিয়ে দিতে হবে, এবং এই ওয়াইন্ডিং ড্রামের সারফেস কন্ট্যাক্ট থেকেই হচ্ছে এই প্যাকেজটা ঘুরতে থাকবে। Comb. This is to facilitate. জি, একটা বার বলা যাবে স্যার, এই যে ড্রামের ব্যাপারটা খাঁজ কাটা ওটা? হ্যাঁ, এটা হচ্ছে গ্রুভ। এই গ্রুভ দিয়ে হচ্ছে Rotate. ইয়ার্নটা প্যাকেজের গায়ে পেঁচায়, এই যে এখানে যেরকম গ্রুভ দেখা যাচ্ছে। তো এই গ্রুভটা কি জন্য আছে, যে আমার এই প্যাকেজের গায়ে ওয়াইন্ডিং যেটা, ওটা ক্রস ওয়াইন্ডিং হবে নাকি প্যারালাল ওয়াইন্ডিং হবে, এই ডিজাইনটা তৈরি হবে হচ্ছে এই গ্রুভের মাধ্যমে। কারণ ইয়ার্নটা গ্রুভ হয়ে তারপরে ইয়ার্নে যায়। সুতরাং ইয়ার্নটা প্যাকেজের কোথায় পেঁচাবে, কিভাবে পেঁচাবে, এটা নির্ভর করে হচ্ছে এই গ্রুভের উপরে। এই জন্য এই গ্রুভটা ইম্পর্টেন্ট। আর স্যার প্যাকেজটা তো নিজে থেকে ঘোরে নাকি গ্রুভের সংস্পর্শের জন্য ঘোরে? গ্রুভ না, আসলে এই ওয়াইন্ডিং ড্রামের হচ্ছে সারফেস কন্ট্যাক্টের সাথে সাথে ঘুরতে থাকে। ইয়ার্নের কোনটা, এই সারফেস স্যার মোটর থেকে সরাসরি স্যার কোনটা মোশন পায়, গ্রুভ Drum. নাকি আমার ওই ইয়াটা? ড্রাম, এই যে ওয়াইন্ডিং ড্রাম ড্রামটা যেটা, এটা মানে স্যার আমার মোটরের সাথে ড্রামটা কানেক্টেড, ড্রামের জি। গায়ে কিছু গ্রুজ আছে, গ্রুজটা আসলে আমার এই যে প্যাকেজটাকে মানে কিভাবে পেঁচাবে ওটা বলে। জি, তোমরা এটাকে ওয়াইন্ডিং পড়ো নাই? ডিফারেন্ট টাইপস অফ ওয়াইন্ডিং, প্যারালাল কিংবা ক্রস ওয়াইন্ডিং, ফ্যাব্রিক জি অবশ্যই স্যার পড়ে। পড়ছিলাম স্যার। হ্যাঁ, এখন হয়তো মনে নেই, না পড়ার কোনো কারণ নাই। তো সেই ডিজাইনটা তৈরি হবে হচ্ছে গ্রুভ থেকে, এই জন্য এই গ্রুভগুলি বসানো। আর প্যাকেজটা কোন প্যাকেজ যেটা, সেটা ঘুরবে হচ্ছে সারফেস কন্টাক্ট থেকে। এই ওয়াইন্ডিং ড্রামের সারফেস কন্টাক্ট থেকে মোশন নিয়ে হচ্ছে প্যাকেজটা ঘুরবে। জি স্যার বুঝতে পারছি। আর ইয়ারটা আসতেছে কি ববিন থেকে? হ্যাঁ, অবশ্যই রিং ববিন থেকে। স্যার EDC. সেক্ষেত্রে কি আমার ইয়ানটা ফ্রিকশনের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না স্যার? এখানে ফ্রিকশন খুব একটা ইস্যু না, কারণ এটা ইতিমধ্যেই হচ্ছে তোমার কি বলে, যথেষ্ট পরিমাণে স্ট্রং হয়ে যায় টুইস্টের কারণে, যেহেতু টুইস্ট দেওয়া হয়ে গেছে। তো এই ফ্রিকশনটা সমস্যা নাই। স্যার কতগুলো রিং ববিন দরকার হয়? কারণ আমার তো দেখতে পাচ্ছি প্যাকেজটা তো স্যার ইয়া মোটা স্যার, কিন্তু আমার রিং ববিনটা তো স্যার পিচ্ছি নির্ভর পিচ্ছি করে পিচ্ছি। রিং ববিনের উপরে। মনে করো তোমার প্যাকেজে যদি 100 গ্রাম ইয়ার্ন থাকে প্রত্যেকটা রিং ববিনে, তাহলে তুমি 2.5 কেজি কোণ বানাতে চাও, কতগুলি প্যাকেজ লাগবে? প্রায় 25টা। তো তোমার বারবার যদি, আমার এইভাবে চেঞ্জ করতে হবে? না, তোমাকে বারবার চেঞ্জ করতে হবে, তাহলে মেশিন আছে কি করতে? ও আচ্ছা, মানে অটোমেটিক্যালি একটা শেষ হয়ে গেলে আরেকটা একাই জি। নিজে থেকে পেঁচাই নিবে। হ্যাঁ। আর আমার এখানে কোশ্চেন আছে স্যার একটা। হ্যাঁ, স্যার এখানে কি লেবার লাগে? ববিন কেন ইউজ করি স্যার? ডাইরেক্ট সুতা স্যার ওয়াইন্ডিং যদি করি স্যার কোন প্যাকেজে, তাহলে কি হয় না স্যার? রিং ফ্রেমে? জি স্যার একদম ডাইরেক্ট, যদি সিমপ্লেক্স রুবিং থেকে রিং ফ্রেমে নিয়ে যায় স্যার, হুম। ডাইরেক্ট নিয়ে যায়, কোনো ববিন নেই কোনো। জি, হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আমি একটু তাহলে তোমাদের একটু বুঝাই বলি। রিং ফ্রেমের ছবিটা যদি তোমার মাথায় থাকে যে রিং ফ্রেমে কিরকম, তখন বা আমি তোমাকে একটু মনে করিয়ে দিই যে সেটা হচ্ছে রিং ফ্রেমের রিং ববিন গুলি কিন্তু খুব কাছাকাছি বসানো। এটা কি মনে আছে তোমার? কাছাকাছি বসানো। হ্যাঁ, অনেক কাছাকাছি বসানো। তো মনে করো আমার যতটুকু মনে পড়ে, স্পিন্ডেলের গেজ সম্ভবত 70 মিলিমিটার হবে, 70 টু 80 এই ধরনের মিলিমিটার হবে। তো একটা মেশিনে মনে করো তোমার রিং সেকশনে হচ্ছে 50টা রিং ফ্রেম আছে, এবং 50টা রিং ফ্রেমে প্রত্যেকটাতে 1000 করে এরকম 50,000 স্পিন্ডেল তোমার আছে। তো তুমি 100 গ্রাম হচ্ছে, তুমি ধরা যাক 100 থেকে 200 গ্রাম ইয়ার্ন তুমি বর্তমান ফরম্যাটে তুমি বানাতে পারো। এখন তুমি যদি একটা বিশাল আকৃতির হচ্ছে কোণ বানাতে যাও প্রত্যেকটা স্পিন্ডেলে, তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে জায়গা অনেক বেশি লাগবে।
আমি একটা হিসাব তোমাদেরকে দিয়েছিলাম যে ববিন সেপারেটর আমরা কেন ব্যবহার করি। তখন আমরা বলেছিলাম যে আমরা যদি প্রত্যেকটা স্পিন্ডেলে হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার খুবই ছোট, আর এই যে একটু 2 আঙ্গুলের মাঝখানে, কিংবা আমাদের ফোনের থিকনেস 10 মিলিমিটার, তো এই 10 মিলিমিটার করে জায়গাও যদি আমি বাড়াই তাহলে আমার এই 50,000 স্পিন্ডেলের জন্য 0.5 কিলোমিটার জায়গা বেশি লাগবে। 0.5 কিলোমিটার 10 মিলিমিটার জায়গা বাড়ানোর জন্য। আর এটা যদি আমি হিসাব করি তাহলে এটা মনে হয় কমপক্ষে 100 মিলিমিটার হবে। ঠিক আছে, তাহলে যদি এটা 100 মিলিমিটার হয় তাহলে সেই হিসাব অনুযায়ী আমাকে এই কোণ যদি আমি সরাসরি বানাতে যাই তাহলে আমাকে 10 গুণ বেশি, তার মানে প্রায় 5 কিলোমিটার জায়গা বেশি লাগবে। সেম ক্যাপাসিটির হচ্ছে রিং ফ্রেম দিয়ে আমি যদি কোণ তৈরি করতে চাই তাহলে আমার 5 কিলোমিটার জায়গা বেশি লাগবে। 5 কিলোমিটার, তুমি এটা তো কল্পনাও করা যায় না, মানে আমরা তো কল্পনাও করি না যে হচ্ছে একটা ফ্যাক্টরি 5 কিলোমিটার জুড়ে লম্বা। হ্যাঁ, এটা একটা ইস্যু যে প্রচুর জায়গা লাগবে। এটার চাইতে আরো একটা বড় ইস্যু আছে। বড় ইস্যুটা হচ্ছে আমাদের বর্তমানে যদিও রিং ফ্রেম স্পিন্ডেল আরপিএম আমরা বলি যে অনেক বেশি, 15,000 17,000, কিন্তু রিং ফ্রেমের ডেলিভারি স্পিড কিন্তু বেশ কম রোটর কিংবা এয়ার ভর্টেক্সের তুলনায়। এই কথাটা আমরা আগে বলেছি যে ডেলিভারি স্পিড বেশ কম, মোটে মাত্র কত 20 থেকে 30 মিটার পার মিনিট, এই ধরনের রেঞ্জ। তো তুমি যদি এই ছোট প্যাকেজটার জায়গায়, রিং ববিনের জায়গায় একটা বড় প্যাকেজ বানাতে যাও তাহলে এই 20 মিটার পার মিনিট স্পিডেও তুমি চালাতে পারবে না। কারণ হচ্ছে তুমি যদি একটা 15,000 আরপিএম এ ঘুরতে থাকা অবস্থায় তুমি যদি এই প্যাকেজটাকে বানাও, প্যাকেজ যত বেশি বড় হয়ে যাবে তত বেশি হচ্ছে ইয়ার্নের উপরে টেনশন বাড়বে, ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার আশঙ্কা আছে। তোমাকে অনেক হচ্ছে আরপিএম তখন কমায় দিতে হবে, তখন ডেলিভারি স্পিডটা অনেক কমে আসবে, তখন আর হচ্ছে ওই 20 মিটার পার মিনিটও আসবে না, আর অনেক কম হয়ে আসবে। তো তখন তোমার হচ্ছে প্রোডাকশন গতিটা আরো বেশি, আরো কয়েক গুণ হচ্ছে কমে যাবে। তো তাই সেটার দিকে আসলে গিয়ে বরঞ্চ আমাদের ক্ষতিই হয়। তো দুইটা ইস্যু আপাতত মাথায় আসছে, একটা হচ্ছে যে প্রচুর জায়গা লাগবে, এটা আসলে মোটেও ভালো কোনো আইডিয়া না, এবং ডেলিভারি স্পিড খুবই কম হবে। তখন তখন হয়তো তোমার 10 মিটার পার মিনিট পেঁচাইতে পারবা কিনা সন্দেহ। আর ওয়াইন্ডিং এ আমরা 1200 মিটার পার মিনিট পেঁচাই ওয়াইন্ডিং এ। এই যে মেশিনটা চলতেছে না, সে হচ্ছে 1000 থেকে 1200 মিটার পার মিনিটে ইয়ার্ন পেঁচাচ্ছে তার গায়ের মধ্যে। হ্যাঁ, কিন্তু রিং ফ্রেমে তুমি যদি হচ্ছে এই কোণটা বানাতে চাও তাহলে তোমার হয়তো 10 মিটার পার মিনিট তুমি স্পিড তুলতে পারবা কিনা সন্দেহ, প্যাকেজটা তখন বড় হয়ে যাবে, স্পিন্ডেলের উপর বসাতে গেলে ঝামেলা হবে। আরেকটা সমস্যা হচ্ছে তখন তোমার রিং ফ্রেমের কস্ট অনেক বেশি বাড়বে। কারণ হচ্ছে আমাদের এখানে ফল্ট দূর করার জন্য যে সিস্টেম, তুমি যদি রিং ফ্রেমে এই ফল্ট দূর করার সিস্টেম বসাতে যাও তাহলে রিং ফ্রেমে 50,000 স্পিন্ডেলে একটা একটা করে বসানো লাগবে। সেখানে হয়তো আমাদের এখানে তোমার মনে করো 10টা ওয়াইন্ডিং থাকলে 1,000 এই সেন্সর হলেই হয়, তখন তোমাকে 50,000 হচ্ছে সেন্সর বসানো লাগবে। তোমার কাছে মনে হতে পারে যে তো এখানে 1,000 সেন্সর, ওখানে 50,000 সেন্সর, সমস্যা কি? সমস্যা হচ্ছে এখানে তো তুমি 1,000 সেন্সর দিয়ে 1200 মিটার পার মিনিট গতিতে ইয়ার্নকে পেঁচাতে পারতেছো, ওয়াইন্ডিং করতে পারতেছো। আর ওইখানে 50,000 সেন্সর দিয়ে 5 মিটার পার মিনিট গতিতে তোমার হচ্ছে ইয়ার্ন ওয়াইন্ডিং করতে হবে, প্রচুর লস হবে। আশা করি মোটামুটি বুঝতে পারছো নাকি? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, রিং ফ্রেমে আমাদের গতি অনেক কম, ডেলিভারি স্পিড ঠিক আছে, কিন্তু আমরা এটাকে কিছুটা হচ্ছে কাভার আপ করার চেষ্টা করি ওয়াইন্ডিং এ এসে। আমরা এখানে 1200 মিটার পার মিনিটে হচ্ছে ওয়াইন্ডিংটা করতে থাকি। তো কিছুটা হচ্ছে তোমার সেই দিকটা কিছুটা পোষানো হয়, কিন্তু আমরা যদি এই বড় প্যাকেজটাকে রিং ফ্রেমে নিতে যাই তাহলে অবস্থা আরো খারাপ হবে, আর জায়গা প্রচুর বেশি লাগবে। ওই যে আমি বললাম না যে সেপারেটরকে যদি 10 মিলিমিটার জায়গা বেশি দেই তাহলেই আমার 0.5 কিলোমিটার জায়গা বেশি লাগবে এই 50,000 স্পিন্ডেলের জন্য। আর এখানে যদি এই বিশাল বড় একটা কোণ বসাই তাহলে তো মানে ক্যালকুলেট করে পাওয়া যায় যে মোটামুটি 5 কিলোমিটার জায়গা বেশি হয়ে যাবে, এই আর কি। যাই হোক, তো আমরা হচ্ছে ক্রেডেল ড্রাম এই দুইটার ব্যাপারে কিছুটা দেখলাম এবং চিনলাম। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যাগাজিনে। ম্যাগাজিনে হচ্ছে আমরা মূলত রিং ববিন গুলিকে রেখে দিব। যেমন হচ্ছে আমাদের এই আগ্নেয়াস্ত্রের মধ্যে, ফায়ার আর্মস এর মধ্যে ম্যাগাজিন থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বারবার যেন তোমার অ্যামুনিশন অর্থাৎ গুলি লোড আনলোড না করা লাগে, এই জন্য হচ্ছে যেন বারবার লোডিং করা না লাগে, সেই জন্য আমাদের একটা ম্যাগাজিনের মধ্যে বেশি করে গুলি রেখে দেওয়ার একটা ব্যবস্থা আছে যেন লোডিং করতে গিয়ে সময় নষ্ট না হয়। তো এখন আমাদের এখানেও তাই, ধরা যাক তুমি 20টা ইয়ার্ন ববিন
বা রিং ববিন একটা কোণের মধ্যে পেঁচাতে চাও, তো একটা শেষ হয়ে গেল, ওয়ার্কার আসলো, ওয়ার্কার এসে আরেকটা আবার হচ্ছে দিয়ে দিল, হ্যাঁ ওইটাও শেষ হয়ে গেল, ওয়ার্কার আবার আসলো, তো এটা করতে তো প্রচুর ঝামেলা। এই জন্য ম্যাগাজিন রেখে দেওয়া হয়, যে ম্যাগাজিনের মধ্যে ওয়ার্কার যখন যায় তখন তিনি একবারেই হচ্ছে অনেকগুলি রিং ববিন রেখে দেন, 8টা 9টা এই ধরনের রিং ববিন ম্যাগাজিনের ক্যাপাসিটি অনুযায়ী তিনি রেখে যান। এই যে আমরা এখানে এই নিচের যেই চাক চাক দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে ম্যাগাজিন। হ্যাঁ, তো প্রথমবার যখন ওয়ার্কার আসবেন তখন তিনি প্যাকেজ নিয়ে এই ম্যাগাজিন গুলিতে রেখে দিবেন। এই These pockets also should regularly check for any red light glowing. If so, immediately attend the same and then only to continue feeding of COPS. This is to minimize or that half COPS are not accumulated and simultaneously exhausted. This is also to ensure that half COPS are not consecutively fed, which would result in more number of splices at frequent intervals. এটা হচ্ছে ওই ম্যাগাজিন থেকে রিং ববিন হচ্ছে একের পর এক মেশিনের নিচে নামবে, এটা কিন্তু মেশিনের নিচের ছবি। মেশিনের নিচে যখন নেমে আসবে তখন এখান থেকে হচ্ছে তোমার এই ওয়াইন্ডিং শুরু হয়ে যাবে, এখান থেকে ইয়ার্নগুলিকে নিয়ে কোণের মধ্যে পেঁচানো হবে। Resulting in a defective yarn. If there are no half COPS stock, full COPS can be fed in these pockets also. Should regularly check for any red light glowing. If so, immediately attend the same and then only to continue. আরেকটা জিনিস খেয়াল করছো কিনা, মানে উনি কিন্তু প্রত্যেকটা প্যাকেজের ইয়ার্ন গুলিকে নিয়ে এই যে মাঝখানে ছেড়ে দিচ্ছে। এখানে একটা ছোট ছিদ্র আছে, যে নীল রঙের একটা সারফেস দেখা যাচ্ছে, এখানে একটা ছিদ্র আছে। উনি প্রত্যেকটা ইয়ার্নের প্যাকেজ নিয়ে ওখানে ইয়ার্নের মাথাটা এখানে ছেড়ে দিচ্ছে। কি কারণে? কারণ এই ছিদ্রটা দিয়ে সবসময় এয়ার সাকশন হতে থাকে, তাতে করে হয় কি সবগুলা প্যাকেজের এন্ড মেশিনের হাতেই ধরা থাকে, মেশিনের হাত থেকে ছুটে যায় না। কারণ এই প্যাকেজ থেকে ইয়ার্নের মাথা আবার কে কোন মেশিন খুঁজে বের করবে, এই জন্য ইয়ার্নের মাথাটা যেন হারিয়ে না যায়, এই কারণে হচ্ছে সাকশন করে ইয়ার্নের এন্ডটা সবসময় হচ্ছে মেশিনে ধরে থাকে। Full COPS can be fed in these pockets also. এই যে উনি কিন্তু এই ছিদ্রের মধ্যে ছেড়ে দিল, অর্থাৎ এই ছিদ্র দিয়ে এয়ার সাকশন হতে থাকে, সেই এয়ার সাকশন সেই সাকশন করে নিতে থাকা এয়ারটাই এখন এই ইয়ার্নের মাথাগুলিকে ধরে রেখেছে। Should regularly check for any red light glowing. If so, immediately attend the same and then only to continue feeding of COPS. This is to minimize stoppage of drums and improve production. While attending the red light, she should first loosen the buried end on the cone. This is to facilitate easy pickup of thread from cone by suction arm during next attempt for splicing. এখানে কেন লাল লাল আলো জ্বললো এবং তিনি কেন এসে কি কাজ করলেন এটা নিয়ে আমি এখনো কথা বলি নাই, একটু পরে ইনশাআল্লাহ কথা বলবো। আচ্ছা, তো ম্যাগাজিন আমরা বুঝলাম। তারপরে কম্পোনেন্ট হচ্ছে টেনশন অ্যাসেম্বলি। এটা আমাদেরকে দেখাতে একটু কষ্টকর ভিডিওর মধ্যে, তবে টেনশন অ্যাসেম্বলি কি জিনিস সেটা তো নাম শুনে টের পাওয়াই যায়, যে আমাদের এখানে কিছু গাইড থাকবে, ইয়ার্নগুলিকে আমরা সেই গাইডের উপর দিয়ে বা মাঝখান দিয়ে নিয়ে আসবো, যাতে করে আমাদের এই ইয়ার্নটা একটা ইউনিফর্ম টেনশন নিয়ে তারপরে হচ্ছে ইয়ার্নের কোণের মধ্যে আমরা তাদেরকে পেঁচাতে পারি। তো এই টেনশনটাকে যখন আমরা হচ্ছে রাখবো তখন আমাদের লাভ কি, বা কেন আমরা এই কাজটা করব, বা কি দরকার এই টেনশন অ্যাসেম্বলি, সেটা হচ্ছে তাহলে আমাদের ইয়ার্নটা একটা প্রপার ইউনিফর্ম টেনশন নিয়ে প্যাকেজের মধ্যে পেঁচাবে। যদি ইউনিফর্ম টেনশন না হয়, যদি হচ্ছে বিশেষত সমস্যা খুব বেশি হবে যদি আমরা টেনশনটাকে একদম লুজ করে দেই, যদি প্রপার টেনশনের চাইতে অনেক কম থাকে, তখন একটা অনেক বড় সমস্যা হবে, সেটা হচ্ছে আমাদের প্যাকেজটা অনেক লুজ হয়ে যাবে, প্যাকেজের স্টেবিলিটি কমে যাবে। একটা কমপ্যাক্ট রিং কোন হাত থেকে পড়ে গেলে হয়তো বিশেষ সমস্যা হবে না, কিংবা একটা রিং কোনের উপরে আরেকটা 3 কেজি রিং কোন এসে পড়ে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি একটা প্যাকেজ যদি লুজ হয়ে থাকে তখন এই অবস্থায় একটা ভারী প্যাকেজ উপর থেকে এসে পড়ে গেল, তখন হয়তো দেখা যাবে যে লুজ প্যাকেজটা কিন্তু তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, প্যাকেজ থেকে হয়তো ইয়ার্ন খুলে বের হয়ে আসবে, এই ধরনের নানা রকম সমস্যা হতে পারে। এই জন্য টেনশন অ্যাসেম্বলি আমরা ব্যবহার করি, যাতে করে হচ্ছে ইয়ার্নটাকে একটা উপযুক্ত টেনশন দিয়ে তারপরে হচ্ছে মেশিনে নেওয়া সম্ভব হয়। তো আমরা ম্যাগাজিন দেখলাম এবং টেনশন অ্যাসেম্বলি নিয়ে কিছু কথা শুনলাম। পরের কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। পরেরটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। ইয়ার্ন ক্লিয়ারার কি জিনিস, এটা হচ্ছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে এখন। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা বিস্ময়। তো বিস্ময় কেন বললাম, কারণ হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার মূলত সেই সেন্সিং ডিভাইস যেটা হচ্ছে আমাদের ইয়ার্ন থেকে থিক প্লেস, থিন প্লেস কিংবা ন্যাপস এই ধরনের ফল্ট গুলিকে হচ্ছে দূর করে। সেই সেই সেন্সিং ডিভাইসটাই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার।
আর একটা ইয়ার্ন ক্লিয়ারার ইয়ার্নের প্রত্যেকটা সেন্টিমিটার বা ইঞ্চকেই তারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারে। কিভাবে তারা অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে একটু আমরা একটা ইয়ার্ন ক্লিয়ারার দেখে আসি যে ইয়ার্ন ক্লিয়ারার কোথায় থাকে। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটার চেয়ে আরেকটু স্পষ্ট আরেকটা ভিউ আছে আমার ভিডিওর কোন এক জায়গায়। আমি ওটা খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, পাচ্ছি না। না পেলে এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা কি এখানে দেখতে পারতেছো যে এই যে লাল রঙের একটা দাগ দেখা যাচ্ছে, উস্টার কোয়ান্টাম 3। হ্যাঁ, আর নিচের লেখাটা পড়া যাচ্ছে না, কিন্তু লেখা থাকে হচ্ছে স্মার্ট ক্লিয়ারিং টেকনোলজি। স্যার একটু জুম করলে মোটামুটি বোঝা যায় আর কি। আচ্ছা, এখান থেকে বুঝতে পারতেছো না? স্যার বোঝা যাচ্ছে স্যার, আমি জুম করে নিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা, এই যে উস্টার কোয়ান্টাম 3, হ্যাঁ এটাকেই বলা হয় হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। এটাকেই বলা হয় হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। তো এই ইয়ার্ন ক্লিয়ারারটাই হচ্ছে সেই ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। তো এই ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস যেটা, এই ইলেকট্রনিক সেন্সিং ডিভাইসের মাঝখান দিয়ে কিন্তু এই যে ইয়ার্নটা যাচ্ছে। এটা তো এই ভিডিওটা রেজুলেশন বেশ ভালো। তো ইয়ার্নটা আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই ইয়ার্নটা যাচ্ছে এদিক থেকে উপরে যাচ্ছে, উপরে গিয়ে তো কোণের সাথে গিয়ে পেঁচাবে। তো কোণের সাথে পেঁচানোর আগেই সে হচ্ছে এই ইয়ার্ন ক্লিয়ারারের মাঝখান দিয়ে যায়। তো এটা একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। তো সে হচ্ছে সেন্স করে, ভিতরে আলো জ্বলছে দেখো, কারণ এখানে অপটিক্যাল সেন্সরও থাকে। সবুজ রঙের একটা আলো জ্বলছে। স্যার তো অপটিক্যাল সেন্সরও থাকে, তার মানে আর কি সেন্সর থাকে স্যার? এটা আস্তে আস্তে আসবো আমরা। তো জি স্যার। এখন এখানে হচ্ছে যখন আমরা এই ইলেকট্রনিক সেন্সিং ডিভাইসটাকে হচ্ছে আমরা দেখি, তো তখন এই ইলেকট্রনিক সেন্সিং ডিভাইসটা হচ্ছে ইয়ার্নটাকে অ্যানালাইসিস করে, এবং অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, কিংবা হচ্ছে খুব হাই কোনো হেয়ারিনেস অথবা কোনো অবজেকশনেবল ফল্ট, এই ধরনের সমস্যাগুলি সে যদি হচ্ছে দেখতে পায়, তখন হচ্ছে সে এটাকে ডিটেক্ট করতে পারে। এবং ডিটেকশন করার পরে এই এই ইয়ার্ন ক্লিয়ারারের উপর থেকে এবং নিচ থেকে দুইটা কেচি হচ্ছে ফল্টটাকে হচ্ছে কেটে ফেলে। দুইটা কাটার ফল্টটাকে হচ্ছে এরকম কাট করে কেটে ফেলে। তার মানে ফল্টটা মাঝখানে, ফল্টের উপরে নিচে কিছু ইয়ার্ন সহ তাদেরকে হচ্ছে কেটে ফেলা হবে ইয়ার্ন ক্লিয়ারারের আশেপাশে। এই প্রিন্সিপালটাকে আমরা একটুখানি পিছনের পড়াটা একই সাথে আমরা দেখে ফেলবো, তাতে করে ইয়ার্ন ক্লিয়ারারের কাজটা একটু আমার সুবিধা হবে বুঝতে। এই ছবিটাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে মানে আমাদের মূল কাজ হচ্ছে ওয়াইন্ডিং এ, যে ওয়াইন্ডিং বা অটোকোনার একই জিনিস, কিন্তু রিং ববিন থেকে আমরা একটা কোণ বানাবো এবং তার মাঝখানে একটা হচ্ছে এই যে আমরা একটা ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাচ্ছি। এই ম্যাগনিফাইং গ্লাসটার রূপক অর্থে এটা ইয়ার্ন ক্লিয়ারার কে বোঝাচ্ছে। তো ইয়ার্ন চলতে চলতে ইয়ার্ন ক্লিয়ারার ধরে ফেললো যে কোনো একটা থিক প্লেস আছে। তখন হবে কি, ইয়ার্ন ক্লিয়ারারের উপর থেকে এবং নিচ থেকে ইয়ার্নটাকে কেটে ফেলা হবে। ইয়ার্নটাকে কেটে ফেলা হলো। কেটে তারপরে হচ্ছে এই যে থিক প্লেস পাওয়া গেল, সেটাকে একটা ওয়েস্ট সাকশন পাইপ আছে আমাদের মেশিনে, যেটা দিয়ে সাকশন করে এই ফল্টটাকে, কেটে ফেলা ইয়ার্নটাকে হচ্ছে নিয়ে যাওয়া হবে এবং একটা চেম্বারে জমা করা হবে মেশিনে। তো এখানে যখন ইয়ার্নটা হচ্ছে কেটে ফেলা হলো, তো কেটে ফেলার পরে তো এবার জোড়া দিতে হবে ইয়ার্ন ক্লিয়ারারে, কারণ এখন আমাকে তো আবার প্রোডাকশন শুরু করতে হবে। তো এই জোড়া দেওয়ার জন্য আমাদের একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। আমি হয়তোবা বলেছিলাম কিনা, বলি নাই মনে হয়। সেটা হচ্ছে স্প্লাইসিং এমন একটা পদ্ধতি যেখানে আমরা যদি জোড়া দেই তাহলে কোনো ধরনের নটিং হয় না। নটিং হলে সমস্যা হয় কি, একটা নতুন থিক প্লেস তৈরি হয়ে যায়। তাহলে ব্যাপারটা হবে এরকম, যদি নটিং হতো, যদি আমরা সাধারণ ভাবে হচ্ছে দুইটা ইয়ার্ন ছিঁড়ে গেছে, আচ্ছা তো এটাকে আমি গিট্টু দিয়ে দিই, তাহলে হবে কি, তাহলে কিন্তু লাভ হলো না। কারণ তুমি একটা থিক প্লেসের উপস্থিতির কারণে ইয়ার্নটাকে কেটে ফেলে দিলে। এখন যে দুইটা ইয়ার্ন হয়ে গেল, দুই ইয়ার্ন যে এখন দুইটা ভাগ হয়ে গেল, তাদেরকে জোড়া লাগানোর জন্য তুমি যদি আবারও আরেকটা গিট্টু দিয়ে বসে থাকো, তাহলে তো আরেকটা থিক প্লেস হয়ে গেল, তাহলে তো কোনো সমাধান হলো না। এই জায়গা থেকে হচ্ছে স্প্লাইসার কাজ করে, বা স্প্লাইসিং যে দেয় তাকে আমরা বলি স্প্লাইসার। এই জায়গা থেকে স্প্লাইসারটা কাজ করে। কিভাবে কাজ করে, সে এমন ভাবে হচ্ছে একটা গিট্টু দিয়ে দেয়। কেমন ভাবে গিট্টু দেয় এটা পরে দেখবো। তো এমন ভাবে সে একটা গিট্টু দেয় যাতে করে হচ্ছে বাড়তি কোনো থিক প্লেস তৈরি হয় না। স্প্লাইসার হচ্ছে এমন ভাবেই সে পিসিংটা করে থাকে।
এখানে 4 ফাইবার নম্বরে তারে স্যার দেখা যায় এখন মাঝে মাঝে এরকম ডিভাইস দিয়ে জি জয়েন দেয়, যে ফাইবার তারে ডিভাইস দিয়ে জয়েন দেয় এরকম স্যার। কোথায়? স্যার অপটিক্যাল ফাইবার তার আছে না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, অপটিক্যাল ফাইবার, বুঝতে পারছি, ওইখানেই কাজ করে। জি স্যার, এরকম তো জয়েন দেয়। আচ্ছা, আমার জানা ছিল না। তো নাম্বার 4-এ আমরা যে এখানে 4 কোণা একটা বাক্স দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে স্প্লাইসারকে বোঝানো হচ্ছে। তো স্প্লাইসার কিভাবে কাজ করে ওটা আমরা আলাদা করে বলবো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই 3 নম্বর স্টেপে এসে যখন কোন একটা ফল্টকে কেটে ফেলা হয় তখন কিন্তু ইয়ার্নটা 2 ভাগে ভাগ হয়ে যায়। তো ইয়ার্নটা যে 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ চলে যায় হচ্ছে ইয়ার্নের কোণে, তাই না? আর একটা ভাগ চলে আসবে কোথায়? রিং ববিনে, যেহেতু ইয়ার্নটা 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন যদিও জোড়া লাগানোর কাজটা করবে হচ্ছে স্প্লাইসার, কিন্তু ইয়ার্ন তো একটা চলে গেছে উপরে আর একটা চলে গেছে নিচে, তাদেরকে তো স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দিতে হবে, ইয়ার্নটাকে স্প্লাইসার পর্যন্ত তো পৌঁছে দিতে হবে। তো পৌঁছে দেওয়ার কাজটা করার জন্য আমাদের মেশিনে আরো 2টা রোবোটিক হ্যান্ড আছে, যাদের কাজ হচ্ছে ইয়ার্ন যদি কোনো কারণে ফল্ট অংশকে কেটে ফেলা হয়, তাহলে ইয়ার্ন যে 2টা ভাগে ভাগ হয়ে যায়, তখন একটা ভাগ যে চলে গেল কোণে আর একটা ভাগ যে চলে আসলো রিং ববিনে, তো ইয়ার্ন 2টাকে তো সেখান থেকে নিয়ে এসে স্প্লাইসারে পৌঁছে দিতে হবে, তারপরে না স্প্লাইসার হচ্ছে জোড়া দিবে। তো এই পৌঁছে দেওয়ার কাজটা করার জন্য 2টা রোবোটিক হ্যান্ড আছে। যাই হোক, স্প্লাইসার জোড়া দিয়ে দেওয়ার পরে এরপরে আবার সুন্দর চলতে থাকবে। তো আমরা সেই 2টা রোবোটিক হ্যান্ডের কাছে চলে যাই। আগে নামটা দেখে আসি, নাম দেখলে তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে। আমরা ইয়ার্ন ক্লিয়ারার নিয়ে কথা বলেছি, ওয়েস্ট সাকশন পাইপ নিয়ে কথা বলেছি। এখন এই যে যারা পৌঁছে দেয়, একজনের নাম হচ্ছে সাকশন মাউথ, এই নামটা সহজ। আরেকজনের নাম হচ্ছে রিটাই পাইপ, রিটাই পাইপ, এই 2টা। তো আমরা ভিডিও থেকে হচ্ছে সাকশন মাউথ এবং রিটাই পাইপটা দেখে আসি। তার আগে এখানে যেহেতু পড়ে গেছে, এই উস্টার কোয়ান্টাম 3 এই লেখাটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে একটা ইয়ার্ন ক্লিয়ারার সেন্সিং ডিভাইস। তো শুধু যে উস্টার কোম্পানি আছে তাই না, আমাদের বর্তমানে বাজারে হচ্ছে লোফে নামে একটা ব্র্যান্ডও আছে, বেশ নামি দামি ব্র্যান্ড, লোফে ব্রাদার্স, সুইজারল্যান্ডের ব্র্যান্ড ওটাও, তাদেরও ইয়ার্ন ক্লিয়ারারের পারফরমেন্স বেশ ভালো। আর ওই যে আমি বললাম যে স্প্লাইসার কিছুক্ষণ আগে, যে ইয়ার্ন 2টা কেটে ফেললে তারপর 2টা যে ভাগ হয়ে যাবে, তো জোড়া লাগানোর জন্য আমার একটা স্প্লাইসার লাগবে, স্প্লাইসিং মেকানিজম, এইটাই হচ্ছে সেই স্প্লাইসার। এখান থেকে যে বিদঘুটে ধরনের জিনিসটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই স্প্লাইসার বা স্প্লাইসিং মেকানিজম, সেই কাজ করবে স্প্লাইসার। তো এই স্প্লাইসারের কাছে তো ইয়ার্নটাকে নিয়ে আসা লাগবে, তার জন্য 2টা রোবোটিক হ্যান্ড লাগবে, একটার নাম হচ্ছে সাকশন মাউথ আর একটার নাম হচ্ছে রিটাই পাইপ। এখন আমরা হচ্ছে সেই সাকশন মাউথ এবং রিটাই পাইপের কাজ এবং তাদের ভূমিকাটা একটু দেখে আসি। এটাও একটা ওয়াইন্ডিং মেশিন। তো এই মেশিনে আবার দেখো কোনো ম্যাগাজিন নাই, তাই না? এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনটা অটো হয়, অটোমেটিক ট্রান্সপোর্টেশন হয়, এখানে কোনো ম্যাগাজিন লাগে না। এই জন্য এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা একটু পরে বলতেছি, আপাতত আমরা আসি যে এই যে মাঝখানে হলুদ রঙের মতো দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন দেখাই, এই হলুদ রঙের মতো যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার, লোফে ব্র্যান্ডের। ইয়ার্ন ক্লিয়ারের নিচেই থাকে হচ্ছে স্প্লাইসার, যে জন্য এটা বলা যে একটা ইয়ার্ন যখন নিচের রিং ববিন থেকে উপরে কোণে পেঁচানো হচ্ছে, তখন ইয়ার্ন ক্লিয়ারের উপর আর নিচ থেকে কেটে ফেলা হলো, কেটে ফেললে ইয়ার্ন 2টা প্রান্তে ভাগ হয়ে গেল, একটা প্রান্ত চলে যাবে কোণে, একটা প্রান্ত চলে আসবে হচ্ছে রিং ববিনে। এই জন্যই আমার 2টা রোবোটিক হ্যান্ড দরকার, যারা হচ্ছে উপর থেকে আর নিচ থেকে ইয়ার্ন 2টাকে নিয়ে স্প্লাইসারে পৌঁছে দিবে। তাহলে এবার আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই 3 নম্বর মাথাটা তোমরা খেয়াল করো, আমরা আরেকটা ক্লোজ ভিউ নেই, তো এই 3 নাম্বার হেডটা তোমরা খেয়াল করো। 3 নাম্বার হেডে এই যে একটা চলে আসছে এখানে, এটাই হচ্ছে সাকশন মাউথ।
কেন চলে আসলো? নিশ্চয়ই কোনো একটা ইয়ার্নকে কেটে ফেলা হয়েছে। ইয়ার্নের একটা প্রান্ত এখন এখানে, এই কোণের গায়ে। সাকশন মাউথের কাজ হচ্ছে সে হচ্ছে পুরা কোণের প্রস্থ জুড়ে সাকশন করতে শুরু করবে এবং মোটর করবে কি কোণটাকে এই অবস্থায় ধীরে ধীরে ঘোরাতে থাকবে। যখন সে ধীরে ধীরে ঘোরাতে থাকবে তখন হচ্ছে যেই মাত্রই কোণের ওই ইয়ার্নের প্রান্তটা সাকশন মাউথের কাছাকাছি আসবে, সাকশন মাউথ তো সবসময় সাকশন করে যাচ্ছে, ইয়ার্নটা তখন সাকশন মাউথের ভিতরে ঢুকে পড়বে। এই যে তারা কিন্তু এখন আসছে সাকশন করার জন্য। যে পাশের হেডেও একই অবস্থা, ওখানেও নিশ্চয়ই একই ঘটনা ঘটেছে। তো সাকশন মাউথে যে সে সাকশন মাউথটা কোণের গায়ে লেগে গেল, সে এখন হচ্ছে সাকশন করে করে ইয়ার্নের প্রান্তটাকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে সাকশন মাউথটা। এই সে নিচের দিকে নিয়ে আসলো ইয়ার্নটাকে এবং নিয়ে এসে এই যে স্প্লাইসার আমরা বলেছি ইয়ার্ন প্লেয়ারের নিচে স্প্লাইসারে এনে ছেড়ে দিল। তো এটা তো কেবলমাত্র কোণ থেকে ইয়ার্নটাকে নিয়ে আসলো। আরেকটা তো ইয়ার্ন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে নিচে রিং ববিনের গায়ে। সেই রিং ববিনের গায়ে থাকা ইয়ার্নটাকে নিয়ে আসার জন্য রিটাই পাইপ লাগবে। এই যে রিটাই পাইপটা উপরে উঠে যাচ্ছে, তার কাছে কিন্তু ইয়ার্ন, রিং ববিন থেকে সেই ইয়ার্নটাকে নিয়ে আসছে। এই যে সে হচ্ছে রিং ববিন থেকে ইয়ার্নটাকে নিয়ে এসে ছেড়ে দিয়ে আবার সে তার জায়গায় চলে যাচ্ছে। সে যেতে না যেতেই কিন্তু স্প্লাইসারের জোড়া লাগানো শেষ। এই রিটাই পাইপটা যখন ইয়ার্নটাকে দিয়ে তার নিজের জায়গায় ফিরে আসার আগেই কিন্তু স্প্লাইসারের জোড়া লাগানো শেষ, প্রোডাকশন চলতেছে। তার অনেক জটিল মেকানিজম, এজন্যই মেশিনের দাম এত বেশি। হ্যাঁ, কিছুটা তো জটিল অবশ্যই। আমরা আরেকটু পরে দেখবো যে হচ্ছে স্প্লাইসারটা কিভাবে কাজ করে, তখন দেখবে যে আরো মজার জিনিস। এবং এত বেশি এতগুলি কাজ সে কিভাবে এত অল্প সময় করে, এটা এক বিস্ময়। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে যদিও হচ্ছে আহ, আমাদের ওয়াইন্ডিং মেশিনের প্রাথমিক কাজ ছিল একটা কোণ তৈরি করা, কিন্তু এখন ভাবসাব দেখে মনে হয় যে মানে কোণ তৈরি করার চেয়ে ওই ফল্টি ইয়ার্নকে রিমুভ করা আর ইয়ার্নটাকে জোড়া লাগানো, এটাই মনে হয় মানে জরুরি কাজ হয়ে দাঁড়াইছে আর কি। তো আমরা স্প্লাইসিংটা কিভাবে হয় এটা নিয়ে একটু কথা বলি। সাকশন মাউথ নিয়ে কথা বলেছি, স্প্লাইসার নিয়ে কথা বলেছি। আচ্ছা, একটা নিয়ে কথা বলা বাকি আছে, সেটা হচ্ছে ওয়াক্স। আমাদের ইয়ার্নে কিন্তু ওয়াইন্ডিং মেশিনে বা অটোকোনারে কিছু পরিমাণ ওয়াক্সিং করা হয়। বিশেষত যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়ার্নটা যদি নিটিং এর ইয়ার্ন হয়, নিটিং এর জন্য, তখন তো ওয়াক্স আসলে Must করতেই be হয়। cleaned to remove any yarn waste, remaining wax powder, etc. Wax আচ্ছা, এই যে এখন ভদ্র মহিলার হাতে হচ্ছে একটা roll ওয়াক্সের must be প্যাকেজ। put into use with plastic wax disc always. Do not use এই যে এইটা হচ্ছে নতুন একটা ওয়াক্সের প্যাকেজ, যেটা সাদাটাই হচ্ছে মোমের ডিব্বা আর কি একটা। two used wax rolls together in ওটাকে বলা হয় ওয়াক্স শ্যাফট। same wax shaft. এই যে এই ওয়াক্স পড়ায় দেওয়া হলো। New and used wax rolls should be properly stored in respective bags without any fluff accumulation. When the alarm siren blows, once in 2 hours, she has to remove yarn waste and OHTC waste from এই জায়গায় হচ্ছে ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেইটুকু ইয়ার্নকে হচ্ছে কেটে ফেলা হয়, ওইটুকু ইয়ার্ন আলাদা করে একটা চেম্বারে জমা হয়। এই নিচের চেম্বারটা কি সেটা আমি এখনো বলি নাই। এই উপরের চেম্বার থেকে হচ্ছে ওই কেটে ফেলা ওয়েস্ট সাকশন পাইপের মাধ্যমে নিয়ে আসা ফাইবারগুলি জমা হয়ে যায় এই উপরের চেম্বারটাতে। নিচেরটা নিয়ে আমি এখনো বলি নাই। respective chambers and keep in respective bins. After waste removal, she has to go around the machine, look for any cups on floor and collect the together in same আচ্ছা, যাই হোক, তো ওয়াক্স দিয়ে এটা বিশেষ করে নিটিং এর সময় আমাদের এই ওয়াক্সিংটা লাগবে, যাতে করে পরবর্তী নিটিং মেশিনে যখন কিছুটা ফ্রিকশন হবে ইয়ার্নের সাথে বা মেটাল পার্টসের, তখন যেন ইয়ার্ন ক্ষতিগ্রস্ত না হয়। এমনিতে তো আমাদের নিটিং এর কম্পোনেন্ট গুলি হচ্ছে নিটিং এর ইয়ার্নটা কিন্তু একটু লেস টুইস্টেড হয়, একটু সফট হয়, ইচ্ছাকৃতভাবেই যেন আমাদের নিটিং এর জন্য সুবিধা হয়। তো এটার মধ্যে টুইস্ট কম দেওয়া হয় যেন এটা কিছুটা একটু ফ্লেক্সিবল হচ্ছে তার অবস্থা থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম ওয়াক্স নিয়ে কথা বলে ফেলেছি, তাহলে এরপরে আমরা একটু স্প্লাইসিংটা দেখি একটা ভিডিও। ওই যে আমি কিছুক্ষণ আগে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে স্প্লাইসার, আমি আবার একটু, এই যে এটা হচ্ছে সেই স্প্লাইসার, এটা এটা হচ্ছে সেই স্প্লাইসার। এই স্প্লাইসারটা কিভাবে স্প্লাইসিং করে ওইটা নিয়ে আমরা একটু 2-1 মিনিট কথা বলে আসি, আইডিয়াটা নিয়ে রাখি।
তো একটা স্প্লাইসারের মধ্যে প্রথমে আমরা দেখছি যে দুইটা ইয়ার্ন একসাথে করা হলো, অর্থাৎ এই রিটাই পাইপ এবং হচ্ছে সাকশন মাউথ, তারা হচ্ছে দুইটা ইয়ার্নকে একসাথে করলো। একসাথে করে তারপরে দেখো দুইটা ইয়ার্নকে একটা চিকন জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলা হলো। এটার আসলে মূল কাজ যেটা, এইটার এই এই এলাকাটা হচ্ছে টুইস্টিং জোন। এই এলাকাটা হচ্ছে টুইস্টিং জোন, এবং এই যে টুইস্টিং জোনের উপরে একটা আর নিচে একটা গোল ছিদ্র দেখা যাচ্ছে, এই এলাকাটা হচ্ছে আনটুইস্টিং জোন। ইয়ার্নকে দুইটা ইয়ার্নের জন্য দুইটা আনটুইস্টিং জোন, একটা ইয়ার্নের জন্য উপরে এখানে আর একটা ইয়ার্নের জন্য নিচে এখানে। তো দুইটা ইয়ার্নের জন্য দুইটা হচ্ছে আনটুইস্টিং জোন। তো প্রথমে এই দুইটা ইয়ার্নকে, হ্যাঁ বলো। জি, দুইটা ইয়ার্ন মিন্স আমার উপর থেকে যেটা সাকশনের মাধ্যমে যেটা আসলো ওইটা, আর নিচের নিচ থেকে থেকে, যেটা হ্যাঁ টান হ্যাঁ, দিলাম, মানে একটা ইয়ার্নকে আমরা দুইটা ইয়ার্ন ধরছি এখন। একটা ইয়ার্নকে দুইটা ইয়ার্ন আসলে করি নাই, কিন্তু যখন আমি ফলটাকে কেটে ফেলে দিয়েছিলাম তখন ইয়ার্নটা এমনিতেই দুইটা ভাগ হয়ে যায় না? জি স্যার, দুই পাশে দুই অংশ থেকে যায়, হ্যাঁ, মাঝখান এটা থেকে মনে করো কাটা ওই পড়ে। যে এই আহ, এটা রিং ববিন, উপরে কোণ পেঁচাচ্ছি, মাঝখানে একটা ফল্ট ধরা পড়লো, তো ফলটাকে কেটে ফেললাম, তাহলে ইয়ার্ন, একটা ইয়ার্ন কয়টা হয়ে যাবে? জি তো স্যার, দুই দুইটা। পার্ট থাকে, হ্যাঁ, দুইটা হয়ে যাবে। জি, এই জন্য আমি বলেছি দুইটা। এই দুইটা জি ইয়ার্নকে স্যার, স্প্লাইসারে নিয়ে আসার জন্য সাকশন মাউথ আর হচ্ছে রিটাই পাইপ লাগলো। জি স্যার। এখন স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে তো দুইটা একদম, একটা ইয়ার্ন স্প্লাইসারের এই মাথা থেকে ওই মাথাতে চলে গেছে, সেকেন্ড ইয়ার্নটাও এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে। এখন যদি যদি এই দুটাকে জোড়া লাগানো হয় তাহলে স্পাইডারের মতো চারটা ঠ্যাংওয়ালা হয়ে যাবে না? না, বাড়তিটুকুকে কেটে ফেলা হবে, বাড়তিটুকুকেও কেটে ফেলা হবে। জি স্যার। একটু প্রথম থেকে বলেন, আমিও একটু গোলাচ্ছি। কোন জায়গাটা বলতে হবে? মানে স্যার এই এখান যে থেকে কাটছে স্যার, সুতোর তো ফল্ট স্যার জায়গা যে থেকে। ওই পাশেও দুইটা মাথা দেখা যাচ্ছে, আবার এই পাশেও দুইটা মাথা, মানে টোটাল হ্যাঁ তো দুইটা থাকার কথা কাটার পরে, কিন্তু স্যার এটা মানে চারটা মনে হচ্ছে। হ্যাঁ, ডিভাইসের জন্য এরকম একটা না। এক্সট্রা যেগুলো সেগুলাকে কেটে ফেলে দেওয়া হবে, এক্সট্রা মাথাটাকে কেটে ফেলে দেওয়া হবে। দেখো আগে শেষ হোক, তারপরে প্রশ্নটা জমায় রাখো, তাহলে আমার মনে হয় যে বুঝতে পারবা। হ্যাঁ, আমরা তো এখনো বিষয়টা নিয়ে কথা বলা শেষ করি নাই, মাত্র শুরু করেছি। হয়তো বা বিষয়টা নিয়ে কথা বলতে বলতে তোমার কিছু প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারো। আচ্ছা, তাহলে সবার প্রথমে ইয়ার্ন দুইটা ঢুকে পড়বে হচ্ছে এই আনটুইস্টিং জোনে। এই এখান থেকে কিন্তু কাটা হয়ে গেছিল, তারপরে হচ্ছে আনটুইস্টিং জোনে ঢুকে পড়লো। আনটুইস্টিং জোনে ঢুকে পড়ার পরে যেটা হবে যে এই আনটুইস্টিং জোন থেকে আমার হচ্ছে ইয়ার্নটাকে এয়ার কারেন্টের মাধ্যমে তাকে হচ্ছে আনটুইস্ট করে ফেলা হবে, এই জন্য তাকে আমরা বলি আনটুইস্টিং জোন। এখানে হচ্ছে তোমার নজল আছে, নজল দিয়ে এয়ার বের হবে এবং এয়ারের একটা ভর্টেক্স আসবে। তো ইয়ার্নকে যেই দিকে টুইস্ট করা হয়েছিল তার বিপরীত দিকে হচ্ছে এই এয়ার কারেন্ট কাজ করবে, করে সেটাকে আনটুইস্ট করে ফেলবে। এবং আনটুইস্ট করে যখন সে এয়ারটা চলে যাবে তখন সে প্রান্তভাগ থেকে কিছু পরিমাণ ফাইবারকে সাথে করে নিয়ে চলে যাবে। কিভাবে এটা সম্ভব হবে? কারণ যেহেতু ফাইবারগুলি আনটুইস্ট হয়ে গেল, তখন কিন্তু তাদের মধ্যে আর হচ্ছে ফ্রিকশনাল বন্ড বিশেষ একটা কাজ করছে না। তখন এয়ার সাকশনের মাধ্যমে হচ্ছে এই সাকশন এয়ারটা যখন সে চলে যাবে, তখন এই এয়ারটা যখন সে যাবে, যাওয়ার সময় কিছু পরিমাণ ফাইবারকে সাথে করে নিয়ে যাবে। তো এটা তো একটা আনটুইস্টিং জোন, দুইটা আনটুইস্টিং জোনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে, দুইটা আনটুইস্টিং জোনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে। অর্থাৎ এই আনটুইস্টিং জোনে যে এই ইয়ার্নের এই মাথাটা একটু আনটুইস্টেড, ওই সামনের যে আনটুইস্টিং জোন ওখানেও কিন্তু একই জিনিস, ওখানেও ইয়ার্নের মাথাটা হচ্ছে এরকম আনটুইস্টেড। এইবার দুইটা ইয়ার্নের আনটুইস্টেড জোনকে একসাথে করে ফেলা হবে। একসাথে করে এই যে টুইস্টিং জোন ছিল এখানে, তাদের যেই ইয়ার্নের মূল ইয়ার্নের টুইস্ট, সেই টুইস্ট অনুযায়ী তাদেরকে টুইস্ট দিয়ে দেওয়া হবে। এখানেও হচ্ছে তাদের সেই এয়ার কারেন্ট আসবে এবং এয়ার কারেন্ট এসে তাদেরকে তাদের জায়গা মতো টুইস্ট দিয়ে দিবে। এখন যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কিভাবে হচ্ছে মানে একটা থিক প্লেসকে এড়ানো সম্ভব, সেটা হচ্ছে
ওই যে আমি বললাম যে আনটুইস্ট করার পরে কিছু পরিমাণ ফাইবারকে সাকশন করে ফেলা হবে, এখানেই মূল ক্যারিশমা। ধরো যাক আমার এই আঙ্গুলটা একটা ইয়ার্ন আর এই আঙ্গুলটা একটা ইয়ার্ন, এই ইয়ার্নের ক্রস সেকশনে যদি 100টা ফাইবার থাকে, ধরে নাও এই ইয়ার্নের ক্রস সেকশনেও 100টা ফাইবার আছে। যদি আমি দুইটা ইয়ার্নকে জোড়া লাগাই ওভারল্যাপ করে, তাহলে কিন্তু এই জয়েনিং পয়েন্ট বা ওভারল্যাপিং পয়েন্টে কিন্তু হচ্ছে আমার 200টা ফাইবার হয়ে যাবে। এই জয়েনিং পয়েন্টে কিন্তু হচ্ছে 200টা ফাইবার হয়ে যাবে। তো করা হয় কি, যখন তাকে আনটুইস্ট করা হবে তখন এয়ার কারেন্টের মাধ্যমে এই জায়গা থেকে হচ্ছে টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 50% ফাইবারকে সরায় নেওয়া। কিন্তু যেহেতু এটা স্টেবল ফাইবার, কাজেই কখনোই পারফেক্টলি 50% ফাইবারকে সরায় নেওয়াটা সম্ভব না, কিন্তু এটা হচ্ছে টার্গেট। তো টার্গেট হচ্ছে এখান থেকেও 50% ফাইবারকে সরায় নেবে, এখান থেকেও 50% ফাইবারকে তারা সরায় নেবে। তাহলে এই মাথার ক্রস সেকশনে ফাইবার হয়ে গেল 50টা, এই মাথার ক্রস সেকশনে ফাইবার হয়ে গেল 50টা। এরপর দুইটাকে ওভারল্যাপ করা হবে, যেহেতু ও 50টা এও 50টা, দুইটাকে যদি ওভারল্যাপ করা হয় দুইটা যোগ করে হচ্ছে 100টা ফাইবার হবে, এবং যার ফলে ইভেননেস এর হচ্ছে কোনো সমস্যা হবে না। এই কৌশলকে, হ্যাঁ অবশ্যই এটাকে আমরা কখনোই 100% বজায় রাখতে পারবো না, যেহেতু স্টেবল ফাইবার। স্টেবল ফাইবারে 100% বলতে কিছু নাই। তো এভাবে হচ্ছে আমাদের এখানে স্প্লাইসিংটা করা হয়, এবং এই স্প্লাইসিং করতে তোমরা খেয়াল করেছিলে যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, কারণ রিটাই পাইপ ইয়ার্নটাকে দিয়ে ফেরত আসার আগেই হচ্ছে স্প্লাইসিংটা হয়ে যায়। তো তার মানে আমি আবার একটু বলি এখানে কি কি থাকে। প্রথমে হচ্ছে আনটুইস্টিং মেকানিজম এবং টুইস্টিং মেকানিজম থাকে। এখানে হচ্ছে আনটুইস্টিং মেকানিজম এবং হচ্ছে টুইস্টিং হচ্ছে জোন থাকে। আনটুইস্টিং জোন হচ্ছে দুইটা ইয়ার্নের জন্য, এবং টুইস্টিং জোন তো একটা আছেই। তো এই জায়গায় যেটা হবে যে সবার প্রথমে হচ্ছে ইয়ার্নগুলিকে আনটুইস্টিং জোনে নিয়ে যাওয়া হবে, দুইটা ইয়ার্নকে। দুইটা ইয়ার্নকে প্রথমে আনটুইস্টিং জোনে নিয়ে যাওয়া হলো, বাড়তি অংশটাকে নিচে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো আনটুইস্টিং জোনে যখন নিয়ে যাওয়া হলো তখন দুইটা আনটুইস্ট হবে, এবং হচ্ছে ওই সাকশন করে কিছু পরিমাণ ফাইবারকে হচ্ছে নিয়ে যাওয়া হবে, সরায় দেওয়া হবে। পরবর্তী সময় টুইস্ট করে ছেড়ে দেওয়া হলো। আর এখানে স্যার আনটুইস্টিংটা কিভাবে হলো স্যার বুঝি নাই আমি। এয়ার কারেন্ট, আনটুইস্টিং এবং টুইস্টিং দুইটাই হচ্ছে এয়ার কারেন্ট, বাতাসের প্রবাহ। বাতাসের কারণে সুতাগুলো আনটুইস্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা তো ইতিমধ্যে বাতাসের প্রবাহকে কাজে লাগাই ইয়ার্নও বানাই ফেলতেছি। মনে করো যখন হচ্ছে ঘূর্ণন একটা দরকার, আমার এয়ারের ভর্টেক্স দরকার। ভর্টেক্স কখন হয় বা একটা ঘূর্ণিপাক কখন হয়? নদীতে যখন পাক তৈরি হয় তখন এটা কিভাবে হয় জানো তো? যখন হচ্ছে একাধিক সোর্স থেকে তোমার হচ্ছে পানির ফ্লো আসে, নদীর পানি আসে। বিশেষ করে এই পাক তৈরি হয় হচ্ছে মোহনার মধ্যে, যখন একাধিক দিক থেকে, মনে করো 3 দিক থেকে নদী আসছে। হ্যাঁ, 3 দিক থেকে যখন পানি এসে একত্রিত হয়, 3 দিক থেকে পানি এসে একত্রিত হয়, তখন তাদের মাঝখানে একটা পানির পাক তৈরি হয়। এই আমাদের হচ্ছে বাতাসের ক্ষেত্রে অনেকটা এরকম কৌশলকে কাজে লাগানো হয়। মনে করো আমি যদি একাধিক থেকে হচ্ছে বাতাসকে হচ্ছে ছাড়ি, তখনও কিন্তু বাতাসের একটা ঘূর্ণি তৈরি হবে। এবং আমাদের এয়ার ভর্টেক্স এর নাম যে বলেছিলাম, ওখানে কিন্তু একদম হচ্ছে ঠিক এই কাজটাই করা হয়, যে একাধিক নজল থেকে বাতাস ছাড়া হয়। সেই একাধিক নজল থেকে বাতাস ছাড়ার পরে তারা একটা আবদ্ধ চেম্বারে ঘূর্ণি তৈরি করে নিজেদের মধ্যে, সেই ঘূর্ণিটাকে কাজে লাগিয়ে হচ্ছে টুইস্ট করা হয়। এখানে অনেকটা এরকমই, এখানেও ওরকম এয়ার কারেন্টকে কাজে লাগায় হচ্ছে আনটুইস্ট করে ফেলা হয়। অবশ্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ওয়াটার জেটকে কাজে লাগানো বা পানির ঘূর্ণিকে কাজে লাগানো। এখনকার সময় মোটামুটি এই দুইটা পদ্ধতি এই আনটুইস্টিং এর জন্য, যে হয় সেটা হচ্ছে এয়ার জেট স্প্লাইসার হবে, অর্থাৎ হচ্ছে এয়ার স্প্লাইসার বলে সংক্ষেপে। অর্থাৎ হচ্ছে সে হয় বাতাসের ঘূর্ণিকে কাজে লাগায় হচ্ছে আনটুইস্টিং হবে, অথবা সে ওয়াটার জেট তোমার হচ্ছে হবে আর কি। যদি আমি বলি ওয়াটার স্প্লাইসার, তার মানে হচ্ছে পানির ঘূর্ণনকে কাজে লাগায় এই কাজটা হবে। কারো কোনো প্রশ্ন আছে? একজন হাত তুলেছো, হ্যাঁ বলো। স্যার, আমাদের রিং ফ্রেমের মধ্যে যখন আমরা স্প্লাইসিং করতাম, তখন স্যার সেইখানে কি কোনো ন্যাপস তৈরি হতো না, বা ঠিক
প্লেস? হ্যাঁ অবশ্যই, রিং ফ্রেমে আসলে এই জন্য এটাকে আমরা স্প্লাইসিং বলিও না, ওইটাকে আমরা বলি হচ্ছে মানে জেনারেল পিসিং। পিসিং মানে হচ্ছে জোড়া লাগানো, এবার যেমনি লাগাই। তো রিং ফ্রেমে আমরা ওইটাকে বলি হচ্ছে পিসিং। হ্যাঁ অবশ্যই, রিং ফ্রেমে পিসিং যখন আমরা করি তখন অবশ্যই একটা থিক প্লেস তৈরি হয়, কারণ একটা আস্ত ইয়ার্নকে আমরা নতুন কিছু ফাইবারের সাথে জুড়াই দিচ্ছি। তো ইয়ার্ন তো যেখানে জুড়াই দিচ্ছি সেখানে তো জয়েনিং পয়েন্টে পুরান ইয়ার্নের সাথে নতুন করে কিছু ফাইবার হচ্ছে যোগ হচ্ছে, তো অবশ্যই সেখানে একটা থিকনেস তৈরি হবে। স্যার পানির ঘূর্ণনের যেভাবে তৈরি করে ওটা একটু আরেকবার ক্লিয়ার করবেন। হ্যাঁ, পানির ঘূর্ণনের ব্যাপারে ওটার কোনো ভিডিও নাই, থাকলে আমি তোমাদেরকে আমি সংগ্রহ করে যদি আমি পাই, এখন পর্যন্ত ইউটিউবে আসে নাই। এটা মুখে যদি বলি তাহলে এইটুকুই বলা যাবে যে হচ্ছে এখানে যেরকম আমরা বাতাসের ঘূর্ণনকে দেখেছি, ঠিক এমনি ভাবে পানির ঘূর্ণনকেও হচ্ছে ব্যবহার করা হয়। তবে তখন হচ্ছে একটুখানি ভিজা ভিজা থাকে, যেই জয়েনিং পয়েন্ট একটু ভিজা ভিজা থাকে, ওটা সমস্যা হয় না, ওটা কিছুক্ষণ পরে এমনি শুকায় যায়। যদি আমি হচ্ছে ভিডিও পাই যে ওয়াটার স্প্লাইসিং এর, তাহলে তোমাদেরকে আমি দেখাবো বা শেয়ার করব, বা হচ্ছে আমার ব্লগ সাইটেই পাওয়া যাবে যদি ক্লাস শেষও হয়ে যায়। ওয়াটার জেটের যদি কোনো ভিডিও আসে তাহলে আমি হচ্ছে আমার ব্লগ সাইটে ইনশাআল্লাহ পাওয়া যাবে। আপাতত মুখে বলে এর চেয়ে আর বেশি বোঝানো সম্ভব না, কারণ এই ভিডিওটা যদি না থাকতো তাহলে হয়তো তোমাদেরকে এয়ার জেটটাও ভালো মতো মানে পরিষ্কার করা যেত না আর কি। মেশিনে দেখেও এটা বোঝা যায় না, কারণ মেশিনে তো 1 সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়, তো মেশিনে দেখেও এটা বোঝা যায় না। তো এটার জন্য অ্যানিমেশনটাই বেস্ট। যাই হোক, তো তো আশা করা যায় তোমরা মোটামুটি আইডিয়া নিতে পারছো যে মেশিনে আমাদের স্প্লাইসিংটা কিরকম হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার ম্যাগাজিনটা একটু বলবেন? হ্যাঁ, ম্যাগাজিন হচ্ছে যেখানে আমরা আমাদের রিং ববিন গুলিকে রেখে দিই একসাথে করে, সেটাই হচ্ছে ম্যাগাজিন। কেন রিং ববিনকে রাখবো একসাথে অনেকগুলা, কারণ হচ্ছে যদি একসাথে না রাখতাম তাহলে তো একটা একটা করে রাখলে ওয়ার্কারের কাজ অনেক বাড়তো না, যে হচ্ছে একটা রিং ছিল আবার পরে ওয়ার্কার চেক করে দেখবে। হ্যাঁ, তো তার অনেক সময় লাগতো বা অনেক ওয়ার্কার বেশি লাগতো। এই জন্য ম্যাগাজিন হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আগে থেকেই অনেকগুলা রিং ববিন দিয়ে রাখি, একটা শেষ হলে যেন আরেকটার সাথে সাথে চলে যেতে পারে। ফায়ার কি কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা? জি জি, কারণ কি কানেক্টেড থাকে বলতে কি, যে আমি বলেছিলাম এখানে দেখা যাচ্ছে কিনা যে মাঝখানে হচ্ছে সাকশন করার জন্য ছোট্ট একটা ছিদ্র থাকে, এটা আমি দেখিয়েছিলাম। সবগুলা ইয়ার্নের প্রান্তটা ওই ছিদ্রের মধ্যে, ওই সাকশন চেম্বারের মধ্যে রাখা থাকে। এই যে এটা আবারও দেখাই, এই যে এটা হচ্ছে তাহলে আমরা স্প্লাইসার। আশা করি এখন থেকে তোমরা নিজেরা চাক্ষুষ দেখলেও বুঝতে পারবে এটা স্প্লাইসার। উপরে হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। তারা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মাঝখানে নীল চাকতিটা যেটা, এটার মাঝখানে হচ্ছে একটা সাকশনের জন্য ছোট একটা সাকশন পয়েন্ট আছে। Clean and dry is removed from cop. Ensure to feed only half cops in 2 pockets which are এই যে এটা, এই ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে। তো এই ছোট্ট ছিদ্র দিয়ে সবসময় হচ্ছে এয়ার সাকশন করা হয়। ওয়ার্কারকে দেখবা সে হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে এই ছোট ছিদ্রের ভিতরে হচ্ছে ঢুকাই দিবে ইয়ার্নের pockets প্রান্তটা। which are earmarked per magazine. This is to ensure that half এই দেখো তার এই যে হাতটা যে যাচ্ছে এখন, হাতটা হচ্ছে এই ছোট ছিদ্রের ভিতরে পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যাতে করে ইয়ার্নের প্রান্তটা হারিয়ে না যায়। হ্যাঁ, তাকে যেন খুব সহজেই হচ্ছে, নয়তো আবার এই ইয়ার্নের এন্ড খুঁজে কে বের করবে, এটা খুবই বিরক্তিকর কাজ, যে এরকম খুঁটে খুঁটে হচ্ছে দেখে দেখে ইয়ার্নের প্রান্তটাকে খুঁজে বের করা। cops are স্যার not এই প্রত্যেকটা ববিন থেকে আলাদা আলাদা করে ইয়ার্ন কিভাবে ওয়াইন্ডিং করে নিয়ে, মানে সাকশনের মধ্যে তো সবগুলো দিয়ে দিল একসাথে। এখানে তো হচ্ছে শুধুমাত্র ববিনগুলিকে জমা করে রাখা, ঠিক আছে? ববিনগুলিকে জমা করে রাখা, একটার পর একটা ইয়ার্ন ববিন হবে কি এখান থেকে তোমার হচ্ছে মেশিনের নিচে চলে যাবে, মেশিনের নিচ থেকে হচ্ছে আনওয়াইন্ডিং শুরু হবে, একটার পরে একটা মেশিনের নিচ থেকে হচ্ছে আনওয়াইন্ডিং শুরু হবে। একটা আনওয়াইন্ডিং শেষ, তো সেই প্যাকেজটাকে ফেলে দেওয়া হবে, আবার এই ম্যাগাজিন থেকে নতুন একটা প্যাকেজ নিচে চলে যাবে, এভাবে হচ্ছে চলতে থাকবে। আর জয়েনিং করা নিয়েও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে স্প্লাইসিং হচ্ছে, সুতরাং জয়েনিং পয়েন্টে আশা করা যায় বাড়তি কোনো থিক প্লেস তৈরি হবে না। এবং থিক প্লেস হচ্ছে যদি তৈরি না হয়, তো আরেকটা প্রশ্ন যদি হয় যে এখানে স্ট্রেংথ কেমন, স্ট্রেংথও কিন্তু ভালোই থাকে। ভালো থাকে বলতে মিনিমাম মিনিমাম হচ্ছে রেগুলার ইয়ার্নের 80% পর্যন্ত হচ্ছে স্ট্রেংথ আমার ওই স্প্লাইসিং পয়েন্টে থাকে। সুতরাং স্প্লাইসারটাও বেশ ভালো সাপোর্ট দেয়, তাই সমস্যা নেই। জয়েনিং পয়েন্টে আলাদা করে থিক প্লেস হবে না। হ্যাঁ বলো। এই যে ফল্টটা হচ্ছে স্যার, এটা তো
খুব কম হচ্ছে না স্যার? কোন ফল্টটা হচ্ছে? থিকনেস যেটা তৈরি হচ্ছে স্যার। না না না, কম না, বরঞ্চ বেশ ভালো কম বলতে পরিমাণে। কম বলতে এক কি না, এটা একটা আসলে করে আয়ন বন্ডিং হওয়ার পরে তো একটা করে হ্যাঁ জয়েন্ট অবশ্যই, হ্যাঁ অবশ্যই হচ্ছে। আর জয়েন্ট কিন্তু এই একটা প্যাকেজের জন্য না, জয়েন্ট খুব ঘন ঘন হয়। একটু পরে আমি তোমাদেরকে ফুল ভিডিওটা তোমরা যদি নিজেরা দেখতে তাহলে দেখতে যে মানে একের পর এক হচ্ছে, একের পর এক হচ্ছে, জয়েনিং কেটে ফেলা, ফল্ট কেটে ফেলা, জয়েনিং হচ্ছেই। এটা আসলে নির্ভর করবে আমি পিছনের ব্যাক প্রসেস গুলিতে কতটা সতর্কতার সাথে মানে ম্যাটেরিয়াল তৈরি করার চেষ্টা করেছি। যদি এরকম হয় যে আমার ইভেননেস হচ্ছে ভালো ছিল, ইভেননেস যত ভালো হবে আমার এখানে ইয়ার্ন কেটে ফেলে দেওয়ার পরিমাণ, এটাকে আমরা বলি কাট, যে কতবার কাটলো এটাকে আমরা বলি কাট। তো নাম্বার অফ কাট হচ্ছে তত কম হবে। আর ইভেননেস হচ্ছে যত খারাপ হবে আমার ব্যাক প্রসেস গুলিতে, এখানে এসে আমার কাটের পরিমাণ তত বাড়বে। তো যত বেশি কাট হবে এটা আসলে আমাদের জন্য নেগেটিভ। কারণ যদিও আমরা মনে মনে খুশি হতে পারি যে যাক তাহলে আমাদের ইয়ার্ন তো ব্যাক প্রসেসে ইচ্ছা মতো ফল্ট হইলেও সমস্যা নাই, আমরা ওয়াইন্ডিং এ কেটে ফেলতে পারবো। উত্তর হচ্ছে হ্যাঁ কেটে ফেলতে পারবো, কিন্তু ওয়াইন্ডিং এ এসে আমরা যে ফলটাকে কেটে ফেলে দিব এটা আমাদের পুরোপুরি লস, কারণ ফাইবারটাকে আমরা সেই ব্লোরুম থেকে যত্ন করে কিন্তু হচ্ছে নিয়ে আসছি। তো যেই ফাইবারের পিছনে আমি ব্লোরুম থেকে শুরু করে ফ্রেম পর্যন্ত পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করলাম, সেই ফাইবার গুলিকে আমাকে কিন্তু একদম ফেলে দিতে হবে, একদম ফেলে দিতে হবে। এই 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 যে ওয়েস্ট কাটা পড়বে, এই কাঠের ওয়েস্টটাকে কিন্তু একদম ফেলে দিতে হবে। সুতরাং এটা পুরোপুরি একটা লস আমাদের জন্য। তো কাঠের পরিমাণ যত বেশি, আর কাঠ যত বেশি হয় তত আমাদের কিন্তু লসও হয়। কেন? কারণ 1200 মিটার পার মিনিটে যদি সে পেঁচায়, তার মানে 1 সেকেন্ডে কত মিটার পেঁচাচ্ছে? 20 মিটার, তাই না? 60 সেকেন্ডে 1200 মিটার, 1 সেকেন্ডে কয় মিটার ইয়ান পেঁচাবে তাহলে কোণে? 20 মিটার। 20 মিটার স্যার। তোমার কাটার কারণে যদি 2 সেকেন্ডও যদি মেশিন বন্ধ থাকে, 40 মিটার 40। শেষ। হ্যাঁ 40 হ্যাঁ মিটার স্যার। তুমি পিছিয়ে পড়ছো। ঠিক আছে? তো একটা ড্রামে তুমি 2 সেকেন্ডের একটা কাটার কারণে 40 মিটার পিছিয়ে পড়ছো। তো ড্রাম তো 120টা, একসাথে না হলেও 10টা 12টা হচ্ছে ড্রামে যদি তোমার হতে থাকে তাহলে প্রচুর পিছিয়ে পড়তেছো তুমি এক একটা কাটের কারণে। সুতরাং আহ সুতরাং প্রচুর পরিমাণ এখানে কাঠকে আমরা কখনোই চাই না যে ওয়াইন্ডিং এ আসলে বেশি কাঠ হোক, এড়ানোর কোনো উপায় নাই। কিছু না কম বেশি কাঠ তো পড়বেই, কিন্তু আমরা আসলে এটা চাই না। সুতরাং খুব খুশি হয়ে আমরা ইচ্ছা মতো চালালে চলবে না যে আচ্ছা ওয়াইন্ডিং এ তো আমরা ফল্টকে ফেলেই দিব, তাহলে এত কষ্ট করে আমাদের মানে ইভেননেস বজায় রাখার জন্য এত মেশিন, এত ঝামেলা, এত মানে মাথায় রাখার কি দরকার? উত্তর হচ্ছে এটা, আমরা আসলে চাই না যে কাঠের পরিমাণটা বেশি হোক। আচ্ছা স্যার ওই যে ম্যাগনিফাইং গ্লাসের একটা ছবি দেখাইছিলেন স্যার, জি ম্যাগনিফাইং গ্লাস দেয়া স্যার। স্যার ওই স্লাইড একটু যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে। এটা স্যার স্যার এখানে স্যার মাথায় কি স্যার দুইটাই আর নাকি? কোথায় বলো তো? না, এখানে দুইটা ইয়ার্ন দেওয়া হয়েছে কি জন্য? কারণ ইয়ার্নটাকে এই মাথা ওই মাথা খুব মানে ফ্রিকোয়েন্টলি তো এখানে এভাবে পেঁচানো হতে থাকবে, তখন দেখতে তাকে দুইটা ইয়ার্ন মনে হবে, ওই ইয়ার মতো, বেলুনের মতো আর কি। বেলুন যখন আমরা বইতে গেছিলাম তখন তো এরকম করে দুইটা আঁকছিলাম, আসলে কি দুইটা ইয়ার্ন নাকি? আসলে তো দুইটা ইয়ার্ন না, ইয়ার্ন একটাই। জি স্যার। এখানেও ইয়ার্ন একটাই, কিন্তু তারা ক্রমাগত ওই যে উপর থেকে নিচ পর্যন্ত পেঁচাবে, তো দ্রুত গতিতে যখন পেঁচাবে তখন দেখতে তাদেরকে এরকম মনে হবে। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, বা হচ্ছে আমরা যা নিয়ে কথা বলছি? স্যার বই নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল। এটা কি এর বই মানে আবার? হ্যাঁ বলো, বলে ফেলো, যেহেতু বলছোই বলে ফেলো। ও স্যার বলতেছিলাম এই ডাব্লিউ ক্লেনের যে বইটা, এটা কি স্যার পিডিএফ কি স্যার দেওয়া পসিবল? তোমার নাম কি? স্যার রিয়াদ। রিয়াদ। তুমি মনে হয় ফাঁকিবাজ ছিলে গো রিয়াদ, এটা দেয়া স্যার আছে। আমার তো স্যার এই যে মানে কিছুদিন মিস গেছিল ক্লাস। আর স্যার আমি মানে কয়েকজনের কাছে চাইছি, বাট ওই যে কোনো অ্যান্সার দেয় নাই, মানে আছে কি না। এটা ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের।
ব্লক সাইটে দেওয়া আছে, তোমার একটু দেখায়ও আসি, পরে দেখা যাবে এটাও তোমার কেউ দেখাবে না। এটা কোথায় আছে? স্টুডেন্টস কর্নারে পাবা। এখন যদি বলো স্টুডেন্টস কর্নারের কোথায়, তাহলে সেটাও তোমার একটু দেখায় দেই। ও স্টুডেন্টস কর্নারে এই যে এটা রিডার ম্যানুয়াল অফ স্পিনিং, এখানে পাবা। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, রিডার ম্যানুয়াল অফ স্পিনিং এখান থেকে এখানে পাবা আর কি। সম্ভবত 4 অথবা 5 নাম্বার ভলিউম, 7টা ভলিউম আছে এখানে। 4 অথবা 5 নাম্বার ভলিউমে মনে হয় ইয়ে আছে, এই কি বলে রিং ফ্রেম আছে, নামাই নিও। তবে তুমি বই কিনো নাই এখনো? স্যার ওই কয়েকদিনের মধ্যে তো এই প্রবলেম হয়ে গেল, তারপরে তো একদম। কয়েকদিন না, কমপক্ষে 3 সপ্তাহ সময় পাইছো। ইসরে, তোমাদের ক্লাসে আর পাইলে। স্যার একটা বই কিনে রাখছিলাম, তারপরে হচ্ছে বাসা চেঞ্জ করে মানে চলে আসার সময় এটা তো রেখে আসছি। স্যার কেনা হলো, অনেকটা নিয়ে আসা হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, না কারণ কিনলে ভালো। হঠাৎ করে চলে আসছে স্যার। ওই জন্য তো তোমাদের সফট কপি দিছে, নাহলে কি আমি সফট কপি দিতাম নাকি? জিন্দেগিতে সফট কপি দেই নাই আমি। হ্যাঁ দেখো না, তোমাদের উপলক্ষে আমি এটা হচ্ছে যে এটা নাম্বার 7, এটা তো ছিলই না। আমার স্টুডেন্টস কর্নার নাম্বার 6 এসে শেষ হয়ে গেছিল, তো বাধ্য হয়ে নাম্বার 7টা আমি দিছি আর কি, পরিস্থিতির সাপেক্ষে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ এটা সরিয়ে নেওয়া হবে। সফট কপি না, হার্ড কপি। হার্ড কপি পড়ো। এখন ঠেকার জন্য সফট কপি পড়ো ভালো, কিন্তু হার্ড কপির অভ্যাস করো, এই অভ্যাস ছাড়া অচল। স্যার সবকিছু তো স্যার আপনার এই ব্লকে দেয়া আছে না, অন্য কোথাও তো আর দরকার নেই। লেখা আছে যে কোনটা কোত্থেকে পড়তে হবে, ব্র্যাকেটে লেখা আছে। এই যে ব্লকে ঢুকলে সবকিছু বুঝতে পারবা। এই যে এখানে সবগুলি জুট ড্রয়িং। আচ্ছা, জুট ড্রয়িং, জুট স্পিনিং কিছু লেখা নাই, জুট ড্রয়িংটাতে কিছু লেখা নাই, এটা হচ্ছে তো এই সফট কপি দেওয়া আছে। এই তো, আর ওয়াইন্ডিং হচ্ছে স্লাইড থেকে পড়তে হবে। এই সবগুলা ব্র্যাকেটে লিখে দেওয়া আছে কোনটা কোত্থেকে পড়বা। সব টপিকে ব্র্যাকেটে লেখা আছে কোনটা কোত্থেকে পড়তে হবে। সেগুলো তো একদম প্রথম ক্লাসের কথা, এগুলা এই প্রথম 2-3 ক্লাসে এগুলাই চিল্লাচিল্লি করছি। এই যে নাম্বার মানে হচ্ছে বই থেকে পড়তে হবে, এই নাম্বার, প্যারাগ্রাফ, প্লেনের বইয়ের প্যারাগ্রাফ নাম্বার এগুলা। হ্যাঁ বলো। নাম্বার গুলো স্যার বুঝছি, এটা সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে স্প্লাইসারের গুরুত্ব আমরা পড়ে ফেলেছি। স্প্লাইসারের গুরুত্ব এখানে লেখা আছে, যে ওই যে আমরা যদি স্প্লাইসার ব্যবহার না করি, নটিং দেই, তাহলে তো লাভ নাই, নতুন করে একটা থিকনেস হবে এরকম। আর স্প্লাইসিং এর জন্য স্প্লাইসিং অপারেশনটা আমরা এখান থেকে পড়ে নেব। আমরা যে কথাগুলি বলেছি, টুইস্টিং, আনটুইস্টিং, আবারও স্প্লাইসিং, ঠিক আছে, এগুলি হচ্ছে তোমাদেরকে কি বলা যায়, এগুলি এখানে ইয়ে দরকার নাই, এগুলি হচ্ছে তোমাদের ছবিটা দরকার নেই, কিন্তু লেখাগুলি পড়ে ফেললে চলবে। এই যে সুন্দর, এ জেট অফ কম্প্রেসড এয়ার, অর্থাৎ একটা এয়ার জেট আসে এবং তারপরে হচ্ছে টুইস্ট দিয়ে দেয়, এগুলো সব কথাগুলি বলা হয়ে গেছে। আর 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 হচ্ছে পিছনে ইয়ার্ন ক্লিয়ারিং নিয়ে আমরা বলেছি, প্রিন্সিপাল অফ ইয়ার্ন ক্লিয়ারিং, এটাকে আলাদা একটা টপিক হিসেবে পড়তে পারো। ডায়াগ্রাম হিসেবে এটা এঁকে দিও। এটা খুব সিম্পলি আমাদেরকে বোঝানো হয়েছে যে কোনো ধরনের জটিল ডায়াগ্রাম ছাড়াই আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা কিরকম হতে পারে ক্লিয়ারিং এর প্রিন্সিপাল। 5টা পয়েন্ট আছে এখানে, পড়ে নিতে হবে। শেষ টপিক যেটা ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল এবং অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল, যে আমাদের হচ্ছে ইয়েটা কি বলে, সময় তো দেখা যায় শেষ। তো আমাদের হচ্ছে কিভাবে আমাদের ওয়াইন্ডিং মেশিনটা কাজ করে আর কি, প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, যে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল এবং অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের মাধ্যমে হচ্ছে আমাদের মেশিনে তোমার হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার সিস্টেম যেটা, সেটা হচ্ছে এই পদ্ধতিগুলির মাধ্যমে ধরতে পারে যে কোথায় কোন রকম ফল্ট যাচ্ছে। আমি একটু বেসিক্যালি বলার চেষ্টা করে দিই, আমি একটু বেসিক ভাবে বলার চেষ্টা করে দিই। এখানে যেটা ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল এবং অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল, এই দুইটার সমন্বয় হচ্ছে মূলত আমাদের ওই ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে সেন্সিং জোনটা তৈরি করা হয়। এক এক ম্যানুফ্যাকচারার এক এক ধরনের কৌশল হচ্ছে ব্যবহার করে। তো ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপালে যেটা করা হয়, যে এখানে দুইটা ক্যাপাসিটর প্লেট ব্যবহার করা হয়। এখানে আমরা যে ছাই রঙা দুইটা ক্যাপাসিটর প্লেট দেখতে পাচ্ছি, নাম্বার 1 দিয়ে দুইটা ক্যাপাসিটর প্লেটকে দেখানো হয়েছে। তো এই দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে যখন ইলেকট্রিক ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে,
এই দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি যে ক্যাপাসিটররা নিজেদের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখতে পারে। তো ক্যাপাসিটরের মাঝখানে যখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই অবস্থায় ধরা যাক যদি কোনো ইয়ার্ন নাই, দুইটা ক্যাপাসিটর প্লেটের মাঝখানে একদম এমটি স্পেস, এই অবস্থায় এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যতটা যেরকম ছিল, যদি আমি এই এমটি স্পেসের মাঝখানে হচ্ছে একটা ইয়ার্ন প্রবেশ করে দেই, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডের আগের মতো থাকবে না। ফাইবারের উপস্থিতির কারণে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পরিবর্তন আসবে। তো ইয়ার্নের পরিমাণ, যেমন ধরা যাক একটা থিন প্লেস যখন আসলো, কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ, প্রশ্ন করো, নাকি শেষে প্রশ্ন করবা? অথবা আচ্ছা ঠিক আছে, যেহেতু থেমে গেছি প্রশ্ন করো। কোনো প্রশ্ন? দুইটা হাত দেখতে পাচ্ছি, সাইদুর এবং আশিক রহমান। কোনো প্রশ্ন? দূরে বেড়াতে হাত তুলছিস কে লিগা? স্যার আশিকের স্পিকারের প্রবলেম, হাত উঠাইলো মেবি, কিছু করার স্যার নাই। মনে হয় নেট প্রবলেম, হাত তোলার পরে আর কিছু বলতে পারতেছে না। হ্যাঁ, হতে পারে। স্যার চ্যাট তো অফ, ও কিছু লিখতে পারতেছে না, স্পিকারের সমস্যা। ও আচ্ছা, চ্যাট অফ। ও আচ্ছা, যাই হোক, তাহলে আমি চ্যাটটা অন করে দিই। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম আর কি। তো এই অবস্থায় যখন তাদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল, প্রথমত এম স্পেস যখন তোমার হচ্ছে পুরোটা যখন এমটি স্পেস থাকবে মাঝখানে, ওইটুকু জায়গায় ইলেকট্রিক ফিল্ড জানা থাকবে, যখন একটা ইয়ার্ন প্রবেশ করবে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা বাধাগ্রস্ত হবে। তো এবং এখানে একটা ইয়ার্ন যদি চিকন হয়, ফাইবারের পরিমাণ যদি কম হয় এই ক্যাপাসিটর প্লেটের মাঝখানে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যতটা ক্ষতিগ্রস্ত হবে বা যতটা পরিবর্তন আসবে সেখানে, একটা থিক প্লেস যখন আসবে যে ইয়ার্নের মধ্যে অনেকগুলি ফাইবার, তখন কিন্তু তাদের এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পরিবর্তনটা আরো বেশি পরিবর্তিত হবে। অর্থাৎ সোজা কথায় একটা ইয়ার্নের থিক প্লেস কিংবা থিন প্লেস, কম ফাইবার কিংবা বেশি ফাইবারের উপস্থিতিতে তাদের মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ডের যে পরিবর্তন আসবে, এই পরিবর্তন থেকেই হচ্ছে সেন্সিং সফটওয়্যারটা সে হচ্ছে আইডিয়া করে নেবে যে যেই ইয়ার্নটা গেল সে কি একটা হচ্ছে ফাইনার ইয়ার্ন গেল নাকি হচ্ছে কোর্সার ইয়ার্ন গেল। এই তার হচ্ছে উপস্থিতির কারণে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে পরিবর্তন, এই পরিবর্তন থেকেই হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল অনুযায়ী ঠিক করে ফেলা হয় যে ইয়ার্নে কি কোনো একটা থিক প্লেস আছে নাকি থিন প্লেস আছে নাকি ন্যাপস আছে। এই ফাইবারের উপস্থিতির কারণে যে পরিবর্তন হয় সেখান থেকে। তো এর বিপরীতে যদি আমরা চিন্তা করি অপটিক্যাল কিভাবে কাজ করে, আবার বলো। স্যার টাইম তো মেবি আপ স্যার। ও না, এই তো 2 মিনিট লাগবে, এটা শেষ করি। যাদের হচ্ছে তারা আছে আইডি লিখে দিয়ে চলে যেতে পারো। তো 5টায় আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। কি কও 5টায় আবার কিসের ক্লাস? স্যার এক্সট্রা ক্লাস জি স্যার, 9টা ক্লাস সাব্বির আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার একটা ইনফরমেশন স্যার, ওই যে মানে 5টায় যেটা দেওয়ার কথা মেকআপ ক্লাস ছিল ওইটা ক্যান্সেল, ম্যাম মাত্র কল দিছিল। তোকে কল দিছিল? হ্যাঁ মাত্র। ওকে ঠিক আছে, চমৎকার, তুমি তথ্য দিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। অবশ্যই আমার এদিকে চ্যাট বক্সে আইডির মানে হচ্ছে বিশাল, হ্যাঁ বন্যা বয়ে যাচ্ছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। অবশ্যই এটা সহজ জিনিস। অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল হচ্ছে, আচ্ছা ধীরে সুস্থেই বলি, যাদের চলে যাওয়ার তারা চলে যাও। তো অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল হচ্ছে এটা তোমার আলোর উপস্থিতিকে চিন্তা করে কাজে লাগানো। যেমন সবার প্রথম আমাদের এখানে লাগবে হচ্ছে ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয় এখানে। সবার প্রথম নাম্বার 1 যেটা, এটা একটা ইনফ্রারেড লাইট সোর্স। এই লাইট সোর্স থেকে একটুখানি আলো সামনের দিকে পাঠিয়ে দেওয়া হলো। এরপর আমরা আমাদের সাধারণ টর্চ লাইট যখন দেখি, টর্চ লাইটে কিন্তু খেয়াল করে দেখবা যে টর্চ লাইটের মাথাটা কিন্তু একটু ফানেল শেপের হচ্ছে তোমার একটা ডিভাইস থাকে ওখানে। ওটা হচ্ছে কাজ করে যেটা, যে আমার যেই তোমার হচ্ছে বাল্ব যেটা থাকবে টর্চ লাইটের, বাল্বটা হয়তো ছোট্ট, কিন্তু ওই ফানেল শেপের কম্পোনেন্টে যখন আসে তখন আলোটা কিন্তু চারিদিকে ছড়ায় যায়। তো এই আলোকে ছড়ানোর জন্য যে ডিভাইস, সেটাকে বলা হয় হচ্ছে ডিফিউজার, অর্থাৎ সে আলোকে ব্যাপিত করবে, চারিদিকে হচ্ছে ছড়িয়ে দিবে। তো নাম্বার 1 এখানে কি যে উত্তল অবতলের যে একটা ব্যাপার আছে গ্লাস, জি আমাদের হচ্ছে যে টর্চ লাইটে ঠিক যে কৌশলটা ব্যবহার করা হয় একই জিনিস।
তো এখন আলোটাকে ছড়িয়ে দেওয়া হলো যখন, তো এর বিপরীতে নাম্বার 3 তে হচ্ছে একটা লাইট রিসিভার আছে, সেটাকে বলা হচ্ছে এখানে ফটোসেল। তার মানে এটা হচ্ছে আলোক সংবেদনশীল কোষ। তো রিসিভার কি করবে, যেহেতু সে আলোক সংবেদনশীল, তো আলোর উপস্থিতি সে টের পায়। তার মানে ডিফিউজার হচ্ছে কিছু সংখ্যক আলোক কণা ছেড়ে দিচ্ছে, আর যেটা ফটোসেল কিংবা লাইট রিসিভার সে হচ্ছে এই আলোর কণাগুলিকে সে রিসিভ করছে। তো এই অবস্থায় মাঝখান দিয়ে যখন একটা ইয়ার্ন যাবে, যদি ইয়ার্নটা চিকন হয় তাহলে কিন্তু অল্প কিছু সংখ্যক আলোক কণা বাধাগ্রস্ত হবে, প্রচুর আলোক কণা হচ্ছে ফটোসেল পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু যদি একটা মোটা থিক প্লেস যায় তাহলে কিন্তু বেশি সংখ্যক আলোর কণা বাধাগ্রস্ত হবে, অল্প সংখ্যক কিছু আলোর কণা হচ্ছে লাইট রিসিভারে গিয়ে হচ্ছে পৌঁছাবে। এই বিষয়টার সাথে আমরা একটা তুলনা করতে পারি হচ্ছে, যেমন ধরা যাক একটা দেয়াল, আমি হচ্ছে দেয়ালের সামনে দাঁড়ানো এবং আমার পিছনে একটা টর্চ লাইট, অর্থাৎ আমি হচ্ছে একটা টর্চ লাইট এবং একটা দেয়ালের মধ্যবর্তী স্থানে এসে দাঁড়ালাম। আর আমি যদি চিকন হই, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বেশি আলো হচ্ছে দেয়ালে গিয়ে পড়বে। আর আমি যদি বিশাল মোটা হই তাহলে কিন্তু হচ্ছে দেয়ালে যাওয়া আলোর পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। ঠিক স্যার এই উনি তো কৌশলটাকে কাজে যুবরাজ। লাগানো হয়। তাই নাকি? হ্যাঁ, হইতে পারে। এখন তুমি যেই দুইজনের মন চায় সেই দুইজনকে কল্পনা করে নিয়ে কিছু মজা নিতে পারো। তো এইভাবে হচ্ছে যে লাইট রিসিভার অর্থাৎ ফটোসেলটা সে যেহেতু আলোক সংবেদনশীল, সে টের পাবে যে কতগুলি কি পরিমাণ আলোক কণা সে রিসিভ করলো। অর্থাৎ যদি ইয়ার্নটা চিকন হয়, ফাইবার কম হয়, তাহলে সে বেশি সংখ্যক আলো রিসিভ করবে। যদি ইয়ার্নটা যে জায়গাটা মোটা হবে, ফাইবার বেশি, সেখানে হচ্ছে সে কম পরিমাণ আলো রিসিভ করবে। এই সে কতটুকু আলো কণা রিসিভ করলো এই জায়গার পার্থক্য থেকেই হচ্ছে বোঝা যাবে যে হচ্ছে যে ইয়ার্নটা গেল সেটা কি থিক প্লেস গেল নাকি থিন প্লেস গেল নাকি রেগুলার ইয়ার্ন গেল। এই জায়গা থেকে এইভাবে হচ্ছে একটা ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার বা যেটাকে আমরা বলেছি একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস, সে হচ্ছে সেন্স করতে পারবে ইভেন্টনেস সম্পর্কে। এই হচ্ছে মানে আমার বলা। তাহলে আমরা মোটামুটি হচ্ছে ওয়াইন্ডিং নিয়ে যা যা পড়েছে আমি একটু দেখাই দিই, বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব কোনটা কোনটা। 1 2 3 4 এগুলো আমাদের পড়া হয়ে গেছে। 1 2 3 4, ও না 5ও তো পড়া হয়ে গেছে। 1 2 3 এবং 5, হ্যাঁ 1 2 3 5 এই চারটা পড়া হয়েছে আমার। 1 2 3 এবং হচ্ছে 5 পরীক্ষার জন্য এখানে আমাদের প্রিপারেশন থাকবে। অনেক পড়ছি তো কেমন গোলাই গেছে সবকিছু। ওই তোমরা হচ্ছে আমি এই আগামী 2-1 ক্লাসের পরে রিভিউ ক্লাস দিব, তখন তোমরা হচ্ছে 5টা করে ইউটিউব লেকচার দেখে নিয়ে এসে সমস্যার কথা বলবা। যদি এই সিলেবাস দেখে সমস্যা দেখে দেখে আমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে হচ্ছে আর গোলানো থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না পড়ে আসো তাহলে হচ্ছে গোলানি থাকবে। এখন বাকি কাজ তোমাদের। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এখন স্যার মানে স্যার আমি যদি স্যার আপনার যে লেকচার গুলো পাই দেখা যাচ্ছে লেকচার জিনিসগুলো অনেক সহজ, দেখা যাচ্ছে অনেক মানে অনেক ইজি করে বলা স্যার, মানে বাংলা যখন আমি লেকচার অনেক সোজা করে লেখা, কিন্তু স্যার যখন স্যার মানে স্যার বই খুলি স্যার কেমন স্যার মানে অনেক কঠিন স্যার, অনেক বেশি কঠিন। তো ওই ক্ষেত্রে যদি স্যার মানে সামনে যদি আপনি কোনো অ্যাসাইনমেন্ট বা যদি কিছু দেন, তা আমরা যদি স্যার ওইটা আপনি লেখাটা লিখি তাহলে স্যার আমরা কি স্যার মানে ভালো নাম্বারটা ক্যারি করতে পারবো? তো এই প্রশ্নের জবাব তো রোম তোমাকে আমি 2-3 বার দিয়ে দিছি এর আগে। আমি স্যার কিছুই বুঝতে না স্যার। হ্যাঁ সেটা হচ্ছে যে এটা আবারও বলি, এ নিয়ে সম্ভবত 4 বার বলা হচ্ছে বা তার চেয়ে কিছু কম বেশি হইতে পারে। সেটা হচ্ছে যে তোমার হাতের লেখার উপরে তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ ক্লাসে যে কথাগুলি হয়েছিল সেই কথাগুলি বাদ পড়বে না, অর্থাৎ তোমার যদি নোট খুব হচ্ছে শক্তিশালী হয় তখন তুমি চাইলে কাজটা করতে পারো। 2টা শর্ত, তোমার নোট যদি শক্তিশালী হয় এবং তোমার হাতের লেখা যদি ভালো হয়, মানে দেখতে সুন্দর না, ওই খাতার লেখার মান যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। সেই জন্য উত্তম হচ্ছে আগে বইয়ের লেখাটা তোমাকে 2-3 বার পড়ে নিতে হবে, তাহলে কঠিন আলংকারিক ভাষাগুলি তুমি ধরতে না পারলেও মূল মানে কথাগুলি তুমি ধরে নিতে পারবা। এরপরে নিজের ভাষায় যদি তুমি লিখো আশা করি লেখা ভালো হবে। আর যারা 10 লাইন পড়ো কিন্তু খাতায় গিয়ে 4 লাইন লেখো তাদের জন্য এই পদ্ধতি মোটেও ভালো না। এই আর কি। আমার উত্তর কি তুমি বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার বুঝতে ট্রাই করব স্যার, দেখতেছি। হ্যাঁ, তো যতটুকু সম্ভব আসলে মানে মুখে আমি যে কথাগুলি বলি বা বইয়ে যে কথাগুলি লেখা আছে ওগুলি বাদ পড়া চলবে না।
বইয়ের লেখা তো লাইনগুলি কি লেখা এটা তো আমার নিজেরও মনে থাকে না, তাই না? আমি আসলে মূলত দেখি হচ্ছে কথাগুলি আছে কিনা। তো তুমি নিজের ভাষায় লিখতে গিয়ে যদি কথা বাদ পড়ে যায় তাহলে কিন্তু লাভ নাই। স্যার কি কোন অ্যাসাইনমেন্ট দিয়েছেন? হ্যাঁ স্যার কোন অ্যাসাইনমেন্ট দিয়েছেন? না না, কোনো অ্যাসাইনমেন্ট এখন